এখন আমরা দেখবো জেনারেল স্ট্রাকচার অফ রিসার্চ আর্টিকেল। একটা সায়েন্টিফিক আর্টিকেলের কি কি জেনারেল স্ট্রাকচারটা কি রকম হতে পারে, কোন ধরনের পার্টস গুলো নিয়ে একটা সায়েন্টিফিক আর্টিকেল গঠিত, সে ব্যাপারে আমরা এখন আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে আমি সংক্ষেপে দেখাচ্ছি কি কি পার্ট গুলো থাকে, সেকশন কি, কোন কোন সেকশন গুলো থাকতে পারে এবং প্রত্যেকটা সেকশনের পারপাস কি হতে পারে সেটা আমি সংক্ষেপে এক লাইনের মধ্যে ব্রিফ করার চেষ্টা করেছি। যেমন প্রত্যেকটা সায়েন্টিফিক আর্টিকেলের একটা টাইটেল থাকবে, এই যে একটা টাইটেল থাকবে, সরি এটা আরো ছোট করে ফেলি আমি, একটা টাইটেল থাকবে, ঠিক আছে, এটা একটু ইরেজার দিয়ে মুছে ফেলি আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই হচ্ছে টাইটেল। প্রত্যেকটা সায়েন্টিফিক আর্টিকেলের টাইটেল থাকবে মাস্ট, এটা তো আমরা সবাই জানি। এবং এই টাইটেলের পারপাস কি, ক্লিয়ারলি ডেসক্রাইব কন্টেন্ট, কন্টেন্টটাকে ক্লিয়ারলি ডেসক্রাইব করা থাকবে, যে কেউ টাইটেল পড়ে বুঝে যাবে যে কি এই ম্যানুস্ক্রিপ্টে কি লেখা আছে, এই আর্টিকেলটা কিসের উপর হতে পারে। টাইটেলটা এমন হতে হবে যাতে করে পুরো আর্টিকেলের ব্যাপারে মানে খুব সহজেই একটা যেন ধারণা সে পেয়ে যায়, রিডার যেন ধারণা পেয়ে যায়। টাইটেল থাকবে, অথর্স থাকবে, এনশিওর রিকগনিশন ফর দ্য রাইটার্স, যাই হোক অথর্স থাকবে, কারণ যারা কাজটা করতেছে, যারা সায়েন্টিফিক আর্টিকেল সাথে জড়িত ছিল, ম্যানুস্ক্রিপ্ট প্রিপারেশনে জড়িত ছিল, তো যারা লিখে, মুদ্রা কথা হচ্ছে যারা ইনভলভ থাকে তাদেরকে আমরা বলি অথর। এই অথরদের নাম, অ্যাফিলিয়েশন এখানে মেনশন করা থাকবে সায়েন্টিফিক আর্টিকেলের শুরুতে। তারপর যেটা আসে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ সামারি, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ সামারি। তো অ্যাবস্ট্রাক্টে খুব সংক্ষেপে দেখা যায় যে অ্যাবস্ট্রাক্টের ওয়ার্ড লিমিটেশন হয়তো বা এভারেজে 250 ওয়ার্ড, 200 থেকে 300 ওয়ার্ডের মধ্যে হয়, কিন্তু মোস্ট অফ দ্য কেজে 250 ওয়ার্ড যদি আমি ধরি, এই 250 ওয়ার্ডের মধ্যেই টোটাল কাজ, টোটাল সায়েন্টিফিক আর্টিকেলের ব্রিফটা খুব সংক্ষেপে সামারি আকারে এক্সপ্লেইন করতে হয়, সামারি আকারে মেনশন করতে হয়, যেটাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ সামারি, কাজের সামারি, টোটাল কাজটার একটা সামারি শো করা, ঠিক আছে। তারপর থাকবে কিছু কিওয়ার্ড, এটা হচ্ছে যে তোমার অ্যাবস্ট্রাক্টের নিচে কিওয়ার্ড গুলো মেনশন করা থাকে। এটা কিওয়ার্ড হতে পারে 4টা 5টা 6টা 7টা এরকম কিওয়ার্ড থাকতে পারে। তো এই কিওয়ার্ড গুলো মূলত হচ্ছে যে কি, যে যখন কোনো রিডার যখন কোন একটা কাজ, কোন একটা টপিক যখন সে গুগলে সার্চ করে, তখন হচ্ছে যে খুব সহজেই যেন সে পেয়ে যায়। মোদ্দা কথা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোন একটা আর্টিকেল, সাপোজ ধরে নাও যে একটা সায়েন্টিফিক আর্টিকেল, এই সায়েন্টিফিক আর্টিকেলটা মনে করো যে ওবিসিটির উপরে, ওভারওয়েট বা ওবিসিটির উপরে, তাহলে ওভারওয়েট আর ওবিসিটির উপরে যদি সায়েন্টিফিক আর্টিকেলটা হয়ে থাকে, তাহলে আমি এখানে কোন ধরনের কিওয়ার্ড গুলা মেনশন করব। কিওয়ার্ড গুলা কিন্তু হচ্ছে যে এমন হতে হবে টপিকের সাথে রিলেটেড, এবং হচ্ছে যে এই কিওয়ার্ড ধরো যদি কোনো একজন রিডার বা কোন একজন গবেষক যখন গুগলে সার্চ করবে কোনো কিছু জানার জন্য রিলেটেড কোনো বিষয়, তখন ওই তার কিওয়ার্ড যদি তোমার সায়েন্টিফিক আর্টিকেলের কিওয়ার্ডের সাথে মিলে যায়, তখন দেখা যাবে যে তোমার আর্টিকেলটা সে গুগলে পাচ্ছে। মানে এটা একটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। এই জন্য কিওয়ার্ড গুলো খুব বুঝে শুনে সিলেক্ট করতে হয় কিওয়ার্ড। আমি যেটা বললাম যে সাপোজ আমি যদি বলি যে কি ওভারওয়েট আর ওবিসিটির উপরে একটা গবেষণাপত্র, ওভারওয়েট আর ওবিসিটি, মোটাসোটা স্থূলতার উপরে, ওভারওয়েট আর ওবিসিটির উপরে যদি আমি একটা সায়েন্টিফিক আর্টিকেল দেখি, এখানে কিওয়ার্ড আসতে পারে কি, ওবিসিটি আসতে পারে, ওভারওয়েট আসতে পারে। তো ওবিসিটি আর ওভারওয়েটের সাথে দেখা যায় যে তোমার ব্লাড প্রেশারটা রিলেটেড, হাই প্রেশার আসতে পারে, এরকম রিলেটেড যে 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 সমস্ত কিওয়ার্ড গুলা কিনা পুরো সায়েন্টিফিক আর্টিকেলের মধ্যেও কিন্তু মেনশন করা আছে, কোথাও না কোথাও আছে। এরকম কিওয়ার্ড গুলা কিন্তু কি করতে হয়, সায়েন্টিফিক আর্টিকেলে মেনশন করতে হয়, থাকে, এগুলো খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেন আসতে পারে তোমার ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনটা প্রবলেমটাকে এক্সপ্লেইন করবে। মূলত তুমি যে প্রবলেমটাকে বেস করে গবেষণাটা করা হয়েছে, একটা তো ওই যে আলোচনার মধ্যে ছিল যে সাবির স্যারের প্রিভিয়াস লেকচারে, যে কোয়েশ্চন, প্রবলেম ফাইন্ড আউট করা, কোয়েশ্চন সেট আপ করা, ঠিক আছে। যে যে কোয়েশ্চনটার উপরে, যে কোয়েশ্চনটার সলিউশনের জন্য আমি গবেষণা করব, প্রথমে গবেষক কি করবে, একটা কোয়েশ্চন এরাইজ করবে, ঠিক আছে। ওই কোয়েশ্চনটার সলিউশনের জন্য সে ল্যাবে কাজ করবে, সে গবেষণা করবে। তাহলে এই যে একটা প্রবলেম, কোয়েশ্চন মানে তো প্রবলেম,
এই প্রবলেমটা মানে টোটাল সায়েন্টিফিক আর্টিকেল কোন প্রবলেমটাকে বেস করে গবেষণাটা করা হয়েছে এবং কোন প্রবলেমটাকে বেস করে গবেষণা করা হয়েছে, কি কি ফাইন্ডিংস কি কি না, সবকিছু মিলেই তো হচ্ছে যে সায়েন্টিফিক আর্টিকেল। তো এই সায়েন্টিফিক আর্টিকেলের যে মেইন যে কোয়েশ্চন অর প্রবলেম, এই প্রবলেমটাকে প্যারামিটারগুলোকে এক্সপ্লেইন করতে হবে ইন্ট্রোডাকশনের মধ্যে। মুদ্রা কথা হচ্ছে যে ইন্ট্রোডাকশন প্রবলেমটাকে এক্সপ্লেইন করবে, আদার্স কোনো কিছু না। অনেকে ইন্ট্রোডাকশনের সাথে অনেক কিছু ইনক্লুড করে দেয়, কিন্তু সেগুলা হচ্ছে যে বাহুল্যতা, এতে করে ইন্ট্রোডাকশনের ওয়েট কমে যায়। তাহলে ইন্ট্রোডাকশনের মধ্যে প্রবলেমটা মেনশন করতে হবে, শুধু এক্সপ্লেইন করতে হবে প্রবলেম, ঠিক আছে। আর মেথোডোলজি সেকশন, মেথড মেটেরিয়াল মধ্যে কোন মেথড ওয়ে করে অ্যাপ্লাই করে, কোন মেথড আর ওয়ে অ্যাপ্লাই করে আমি গবেষণা কার্য সম্পাদন করেছি, এই মেথডগুলোকে এক্সপ্লেইন করা, এই এক্সপেরিমেন্টগুলোকে এক্সপ্লেইন করা, এটা হচ্ছে মেথড সেকশনে আসবে। তারপর রেজাল্টে আসবে যে এক্সপেরিমেন্টের পরে কি রেজাল্ট আসলো, প্রত্যেকটা প্যারামিটারের এগেইনস্টে, প্রত্যেকটা ইস্যুর এগেইনস্টে আমি কি কি রেজাল্ট পেলাম, এই রেজাল্টগুলোকে খুব সিকোয়েন্সিয়ালি খুব সুন্দরভাবে উপস্থাপন করা, ঠিক আছে। রেজাল্ট, এটা হচ্ছে রেজাল্ট সেকশনে রেজাল্টটা থাকবে, খুব সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন থাকবে রেজাল্টের, নাইস প্রেজেন্টেশন উইথ সফিস্টিকেটেড অ্যান্ড ডিজিটাল টুল। হ্যাঁ, এমন না যে কি খুব মান্দাতার আমলের কোনো কোনো একটা গ্রাফ বা কোনো একটা টেবল দিয়ে আমি আমার রেজাল্টটাকে প্রেজেন্ট করলাম, বিষয়টা কিন্তু এরকম না। এরকম হলে কিন্তু রেজাল্টের প্রেজেন্টেশনের ওয়েট কমে যায়। রেজাল্ট প্রেজেন্টেশনটা এমনভাবে করতে হবে যাতে করে এডিটর বুঝে যে কি সে আপডেটেড, খুবই আপডেটেড টুল ইউজ করে সে রেজাল্টটা ক্যালকুলেশন করেছে। আর ডিসকাশনে আসবে, ডিসকাশন সেকশনে আসবে যে রেজাল্ট আমি পেলাম, এই রেজাল্টের একটা তুলনামূলক বিশ্লেষণ, কম্পারিটিভ অ্যানালাইসিস উইথ কারেন্ট ইস্যুস, রিলেটেড ম্যাটারের সাথে রিলেটেড এরকম যে ইস্যুগুলো আছে প্রিভিয়াসলি পাবলিশড, এরকম যদি রিলেটেড গবেষণাপত্র থেকে থাকে সবগুলোর সাথে একটা কম্পারিটিভ অ্যানালাইসিস করে ডিসকাশনটা আসবে। তারপর হচ্ছে যে অ্যাকনোলেজমেন্টে আসবে যারা অ্যাসিস্ট করেছে এই কাজে, যারা হেল্প করেছে, যাদের অবদান ছিল, যে প্রতিষ্ঠানে কাজটা করা হয়েছে ওই প্রতিষ্ঠানকে অ্যাকনোলেজ করা, মুদ্রা কথা হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার করা, ঠিক আছে। তারপর রেফারেন্সের উপরে আমাদের আলাদা একটা টপিকই আছে, লেকচারই আছে, ঠিক আছে। তখন তোমরা হয়তো বিস্তারিত জানতে পারবা রেফারেন্সের ব্যাপারে, রেফারেন্স কিভাবে অ্যারেঞ্জ করা হয়, ঠিক আছে। আর তারপর হচ্ছে যে যদি কোনো সাপ্লিমেন্টারি দেওয়া লাগে, সাপ্লিমেন্টাল ডেটা, অনেক জার্নাল আছে যারা কিনা হচ্ছে যে সাপ্লিমেন্টাল ডেটা চাই। এই সাপ্লিমেন্টাল ডেটাগুলোকে বলা হয়, ডেটা সেকশনটাকে বলা হয় তোমার অ্যাপেন্ডিক্সেস, ঠিক আছে। তাহলে কিছু কিছু জার্নালে হয়তো সাপ্লিমেন্টাল ডেটা প্রোভাইড করা লাগে, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অনেক জার্নালে হচ্ছে যে এই সেকশনগুলোই ম্যাক্সিমাম পেপারে, ম্যাক্সিমাম ম্যানুস্ক্রিপ্ট বা আর্টিকেলে এই সেকশনগুলো নিয়ে আমাদের আর্টিকেল ডিজাইন করতে হয়, ডেকোরেট করতে হয়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কথা। আমরা এখন পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, তাহলে এখানে আরেকটা কথা বলে নিই। তাহলে এখন আমরা জানতে পারলাম একটা সায়েন্টিফিক আর্টিকেলের কি কি পার্ট থাকতে পারে, কি কি সেকশন থাকতে পারে। এখানে টাইটেল থাকতে হবে, অথরদের একটা ব্রিফ থাকতে হবে, অথর এফালিয়েশন, অথর নেম, হ্যাঁ এরকম। তারপরে হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট থাকতে হবে, সামারি, কাজের একটা সামারি। দেন হচ্ছে যে কিছু কিওয়ার্ড থাকতে হবে, রিলেটেড কিছু কিওয়ার্ড সিলেক্ট করে এখানে মেনশন করতে হবে। দেন থাকবে হচ্ছে যে ইন্ট্রোডাকশন থাকবে, এই যে প্রবলেমটাকে বেস করে গবেষণাটা করা হয়েছে এই প্রবলেমটাকে এক্সপ্লেইন করা, ঠিক আছে। তারপর হচ্ছে যে মেথোডোলজি থাকবে, যেখানে আমি এক্সপেরিমেন্টের বর্ণনা দিব। তারপর রেজাল্ট থাকবে, তারপর হচ্ছে যে তোমার ডিসকাশন থাকবে, কম্পারেটিভ অ্যানালাইসিস, তারপর অ্যাকনোলেজমেন্ট এন্ড রেফারেন্সেস। এই হচ্ছে একটা সায়েন্টিফিক আর্টিকেলের পার্ট। সায়েন্টিফিক আর্টিকেল এই পার্ট বা সেকশনগুলো নিয়ে গঠিত, ঠিক আছে। আচ্ছা, কে হাত তুলেছো বলো। স্যার আমি রবিউল। হ্যাঁ রবিউল, বলো। আচ্ছা তুমি লিটারেচার, আমি বলি, কোয়েশ্চন গুলো শেষে আসলে ভালো হয়, শেষে আলাদা একটা সেকশন থাকবে আর কি কোয়েশ্চন করার, ঠিক আছে। তোমার এমনও হতে পারে তুমি হয়তো তোমার আনসারটা পরবর্তী স্লাইডে পেয়েও যেতে পারো, পরবর্তী আলোচনায়। আমি যে আলোচনা করতেছি সামনে আরো আলোচনা বাকি আছে আমার, এই আলোচনার মধ্যে তোমার আনসার চলেও আসতে পারে, ঠিক আছে।
কোয়েশ্চেনগুলো মার্ক করে রাখো, সমস্যা নেই, ইনশাআল্লাহ লিখে রাখো। এখন আমরা দেখি, এখানে দেখতেছি যে বিফোর ইউ স্টার্ট ডোন্ট প্যানিক। এই যে এত এত আলোচনা হলো, এতগুলো আর্টিকেলের ভেরিয়েশন আমরা জানলাম, এত ধরনের আর্টিকেলের কথা আমরা জানলাম। এখন কথা হচ্ছে যে এখন আমি একটা আর্টিকেল লিখতে গিয়ে অনেকে হয় কি যে আল্লাহ এত বড় এত কিছু এখানে মেনশন করতে হবে, এত কনসিয়াসলি এভাবে আর্টিকেল ডেকোরেট করতে হবে, না জানি কত কঠিন কাজ, প্যানিক হয়ে যায়। কিন্তু প্যানিক হওয়া যাবে না, ভয় পেয়ে গেলে তো কাজ স্টার্টই হবে না। ইউ হ্যাভ টু স্টার্ট ফার্স্ট, প্রথমে স্টার্ট করতে হবে, দেন আস্তে 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 এক সময় আমি যদি হাঁটা শুরু করি তাহলে তো আমি গন্তব্যে পৌঁছবো, আমি যদি হাঁটাই শুরু না করি তাহলে তো আমি ডেস্টিনেশন বা গন্তব্যে পৌঁছবো না, ঠিক না? প্যানিক হওয়া যাবে না, প্রথম কাজ স্টার্ট করতে হবে লেখা, বেসিক বিষয়টা মাথায় নিয়ে লেখা স্টার্ট করতে হবে। যাই হোক, টু কোয়েশ্চন টু আনসার বিফোর ইউ রাইট। এখন দেখা হচ্ছে, খুব সংক্ষেপে বলি যে যখন আমি সায়েন্টিফিক আর্টিকেল ডেকোরেট করা শুরু করব, লেখা শুরু করব, তখন কিছু বিষয় আমার মাথায় থাকতে হবে, ঠিক আছে? থিঙ্ক অ্যাবাউট হোয়াই ইউ ওয়ান্ট টু পাবলিশ দিস ওয়ার্ক। আমি যে লিখতেছি কাজটা, আর্টিকেলটা যে আমি লিখতেছি, আমার যে গবেষণা সেটাকে যে আমি একটা ম্যানুস্ক্রিপ্টের মাধ্যমে সাজাচ্ছি এবং এই আর্টিকেলটা আমার পাবলিশ হবে, তো লেখার সময়, লেখার আগে কিছু বিষয় আমার মাইন্ডে থাকতে হবে যে এটা এটা ইজ ইট নিউ অর ইন্টারেস্টিং, এটা নতুন কোনো কিছু কিনা এবং ইন্টারেস্টিং কোনো কিছু কিনা। আমি যে গবেষণাটা করেছি এই গবেষণাটা কি নতুন কোনো ফাইন্ডিংস আমাকে দিচ্ছে, বা খুবই ইন্টারেস্টিং কোনো ব্যাপার বা কোনো আউটকামকে আমি পাইছি, ঠিক আছে? বেসিক্যালি হচ্ছে যে কি গবেষণার মাধ্যমে এরকম ইন্টারেস্টিং ইস্যু আমরা পাই, ইন্টারেস্টিং রেজাল্ট আমরা পাই এবং কোনো নতুন কোনো ফলাফল আমরা পাই, ঠিক আছে? তো সেটা মাথায় রাখা যে হ্যাঁ আমার এই ইন্টারেস্টিং বিষয় আমার আছে, এরকম আউটকাম আমি পেয়েছি, সেটাকে আমি ফোকাস করব। ইজ ইট এ কারেন্ট হট টপিক, এটা কি খুবই হট একটা টপিক কিনা, মানে খুব কারেন্ট কোনো টপিক কিনা যেটা কিনা খুবই ডিমান্ডেবল। কারেন্ট হট টপিক মিনস হচ্ছে এটা খুবই ডিমান্ডেবল একটা টপিক কিনা, ঠিক আছে? এরকম কোনো কিছু নিয়ে গবেষণা করা অ্যাকচুয়ালি। হ্যাভ ইউ প্রোভাইডেড সলিউশন টু সাম ডিফিকাল্ট প্রবলেম, এতে করে কোনো ডিফিকাল্ট প্রবলেমের, খুব জটিল কোনো প্রবলেমের সলিউশন আমি দিতে পারবো কিনা, ঠিক আছে? খুবই জটিল কোনো প্রবলেম, আসলে প্রবলেম নিয়েই তো গবেষণা, তো ডেফিনেটলি এই এরকম প্রবলেম নিয়ে গবেষণা করতে করতে আমি কিছু সলিউশন পাইছি, যে সলিউশন গুলা কিনা আমাকে খুব ভালোভাবে উপস্থাপন করতে হবে। এখন আর ইউ রেডি টু পাবলিশ এট দিস পয়েন্ট, মানে এটা কি পাবলিশ করার জন্য লেখা? এই পয়েন্টগুলো, এই 4টা পয়েন্ট আমার মাথায় থাকতে হবে যে হ্যাঁ এটা নতুন এবং ইন্টারেস্টিং কোনো ফাইন্ডিংস আছে কিনা আমার কাজের, এবং এটা খুবই ডিমান্ডেবল কোনো টপিক কিনা, এবং এই যে প্রবলেমটা নিয়ে আমি অ্যানালাইসিস করে গবেষণা করেছি যে আমার যে সলিউশনটা এটা খুব ভালো কোনো এরকম কোনো সলিউশন আমি পাইছি কিনা, ঠিক আছে? যেটা কিনা আমি প্রোভাইড করতে পারবো, প্রকাশ করতে পারবো, এবং এটা আমি ভালো কোথাও পাবলিশ করতে চাই কিনা, ঠিক আছে? ডেফিনেটলি প্রত্যেকটা গবেষক, প্রত্যেকটা সায়েন্টিস্ট কিন্তু এরকম চায়, তারা নতুন ইন্টারেস্টিং কোনো কিছু, কোনো গবেষণা প্রকাশ করতে চায় যেটা কিনা খুবই ডিমান্ড রাখে, ঠিক আছে? আর হচ্ছে যে যেটার মাধ্যমে একটা সলিউশন সে প্রকাশ করবে, এবং এই কাজটা প্রত্যেকেরই চেষ্টা থাকে খুব হাই ভোল্টেজের জার্নালে পাবলিশ করা, ঠিক আছে? যদি প্রত্যেকটার আনসার, ইফ অল আনসার্স আর ইয়েস, দেন স্টার্ট প্রিপারেশন ফর ইউর ম্যানুস্ক্রিপ্ট। যদি প্রত্যেকটার আনসার ইয়েস হয় দেন ইউ ক্যান স্টার্ট, তুমি স্টার্ট করতে পারো ম্যানুস্ক্রিপ্ট প্রিপারেশন করা। এখন আসি যে হোয়াট টাইপ অফ ম্যানুস্ক্রিপ্ট, কোন ধরনের ম্যানুস্ক্রিপ্ট। আসলে এখানে আলোচনার কিছু নাই, কারণ আমি এই আলোচনাগুলো প্রিভিয়াস কিছুক্ষণ আগেও আমি করে ফেলেছি। ফুল আর্টিকেল আর অরিজিনাল আর্টিকেল, যেটা আমি বললাম ল্যাব বেস কাজ, ল্যাবের যে অরিজিনাল কাজ, এটা যদি আমি ম্যানুস্ক্রিপ্ট আকারে সাজাই, এই আর্টিকেলটার নাম হবে অরিজিনাল আর্টিকেল, যেটাকে ফুল লেন্থ রিসার্চ আর্টিকেলও বলা হয়, ঠিক আছে? লেটার্স, রিপিট কমিউনিকেশন আর শর্ট কমিউনিকেশন আকারেও কিন্তু অনেকে ম্যানুস্ক্রিপ্ট লিখে, ঠিক আছে? যেখানে কিনা একটা হচ্ছে যে খুব সিগনিফিক্যান্ট ওয়েতে খুব শর্টলি এক্সপ্লেন করা হয়, উই ক্যান আর্লি কমিউনিকেশন অফ সিগনিফিক্যান্ট অ্যান্ড অরিজিনাল অ্যাডভান্সেস, মাচ
শর্টার দেন ফুল আর্টিকেল। ফুল লেন্থ যে আর্টিকেল, এই ফুল লেন্থ আর্টিকেলের চেয়ে এই শর্ট কমিউনিকেশন গুলো বেশ শর্ট হয়, বেশ ছোট হয়, অনেক ছোট হয়। ঠিক আছে, মানে হচ্ছে যে শর্ট কমিউনিকেশনে দেখা যায় অনেক সময়, আমি দেখছি শর্ট কমিউনিকেশনে কোনো অ্যাবস্ট্রাক্টই থাকে না, অনেক ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট থাকে না। দেখা যায় যে একদম শুরু থেকেই ওই যে একটা টাইটেলের পরে অথরশিপের বর্ণনা, দেন হচ্ছে যে তোমার ইন্ট্রোডাকশন দিয়ে সরাসরি শুরু করে দিয়েছে। মাঝে মাঝে মানে মোদ্দা কথা হচ্ছে যে কি পয়েন্ট, ভিতরে যে পয়েন্টগুলো আমি থাকা উচিত বলে আলোচনা করেছি কিছুক্ষণ আগে, এরকম পয়েন্ট গুলা হচ্ছে যে অনেকটা কমে যায়, যেমন অ্যাবস্ট্রাক্ট থাকে না। আবার হচ্ছে যে ভিতরের অনেকগুলো পয়েন্ট একসাথে করে দেয়, যেমন রেজাল্ট ডিসকাশনটাকে একসাথে করে আলোচনা করে ফেলে। তো মুদ্রা কথা হচ্ছে যে এটা একটা শর্ট কমিউনিকেশন, খুব শর্টলি অরিজিনাল অ্যাডভান্সেস গুলোকে এক্সপ্লেইন করা হয়। ঠিক আছে, যেটাকে বলা হয় শর্ট কমিউনিকেশন। যে ম্যানুস্ক্রিপ্ট, তাইলে এখন কথা হচ্ছে যে যে ম্যানুস্ক্রিপ্টটা আমি লিখতে চাচ্ছি, এই ম্যানুস্ক্রিপ্টটাকে আমি অরিজিনাল আর্টিকেল লিখবো নাকি শর্ট কমিউনিকেশন লিখবো? তো শর্ট কমিউনিকেশনের চেষ্টা করা আপাতত উচিত না। যারা বিগিনার তাদের জন্য হচ্ছে অরিজিনাল আর্টিকেল, অরিজিনাল ফুল লেন্থ আর্টিকেলের ম্যানুস্ক্রিপ্ট লেখাটাই উচিত। ঠিক আছে, এটাই প্র্যাকটিস করা উচিত আর কি শুরুতে। বাকিগুলা শর্ট কমিউনিকেশন বলি বা শর্ট রিভিউ যাই বলি না কেন, বা যে সমস্ত আর্টিকেলের টাইপস যেগুলো আমি আলোচনা করেছি কিছুক্ষণ আগে, প্রত্যেকটা টাইপসের লেখালেখি এগুলো আস্তে আস্তে হয়ে যাবে। কিন্তু লেখা শুরু করতে হবে, আমি মনে করি যে কেউ যদি একটা ম্যানুস্ক্রিপ্ট লেখা স্টার্ট করে বা ম্যানুস্ক্রিপ্ট লেখা শিখতে চায়, তাহলে একটা ফুল লেন্থ রিসার্চ আর্টিকেল, ফুল লেন্থ অরিজিনাল আর্টিকেল লেখার মাধ্যমে, অরিজিনাল আর্টিকেলের ম্যানুস্ক্রিপ্ট লেখা দিয়ে তার লেখার প্র্যাকটিসটা শুরু করা উচিত। এতে করে পুরো একটা বেসিক স্ট্রাকচার সে পেয়ে যায়, একটা বেসিক একটা ধারণা সে পেয়ে যায়। পরবর্তীতে যে কোনো ধরনের আর্টিকেল লেখা তার জন্য খুব ইজি হবে বলে আমি মনে করি। বিকজ কারণ ওই যে একটা কথা আছে না, যে যারা ক্রিকেটার, কেউ যদি টেস্ট খেলা ভালো মতো খেলতে পারে, তাহলে ওয়ানডে এবং টি-20 খেলাও তার জন্য কোনো ব্যাপার না। অনেকে বলে থাকে যে টেস্ট হচ্ছে ক্রিকেটের আসল ফরম্যাট, টেস্টে যে ভালো করবে সে যে কোনো ফরম্যাটে খেলতে পারবে। বিষয়টা হচ্ছে এরকম, অরিজিনাল ফুল লেন্থ রিসার্চ আর্টিকেল, অরিজিনাল আর্টিকেল যেখানে কিনা প্রত্যেকটা পার্টের মানে কি বলে, প্রত্যেকটা পার্ট একদম যেভাবে চাওয়া হয় সেভাবে মেনশন করে, তো খুব কনসিয়াস ওয়েতে ডেকোরেট করা লাগে। তো কেউ যদি অরিজিনাল আর্টিকেলের ম্যানুস্ক্রিপ্ট লেখা শুরু করে, ম্যানুস্ক্রিপ্ট লেখা প্র্যাকটিস করে শিখতে চায়, তো আলটিমেটলি এরকম যদি দুই একটা প্র্যাকটিস হয়ে যায়, বাকি যে কোনো ধরনের আর্টিকেল লেখা তার জন্য খুব ইজি হয়ে যাবে। সে জাস্ট একটু যদি বেসিকটা দেখে নেয়, সে স্টার্ট করতে পারবে, সে সাহস পাবে। কারণ অরিজিনাল আর্টিকেল লেখা খুব চারটিখানি কথা না, কিন্তু এটা এখানে কিন্তু শ্রমের দরকার আছে, পরিশ্রমের দরকার আছে, থিঙ্কিং এর দরকার আছে। ঠিক আছে, যথেষ্ট বেসিক খাটাতে হয়। যাই হোক, তারপর হচ্ছে যে এটা রিভিউ পেপার অর পার্সপেক্টিভ। রিভিউ পেপার নিয়ে তো আমি আগেও বলেছি যে আমি কোনো রিভিউ পেপার লিখতে চাই কিনা। ঠিক আছে, এখন আমরা আসতেছি মূলত হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট রাইটিং, ম্যানুস্ক্রিপ্ট প্রিপারেশন, কিভাবে আমি ম্যানুস্ক্রিপ্ট প্রিপেয়ার করব। তো ম্যানুস্ক্রিপ্টটাকে আমি অরিজিনাল আর্টিকেল দিয়ে শুরু করব, নাকি শর্ট কমিউনিকেশন, না কোনো রিভিউ আর্টিকেল। যাই হোক, এখানে আমরা দেখবো যে জেনারেল স্ট্রাকচার অফ রিসার্চ আর্টিকেল, যেটা আমি কিছুক্ষণ আগে হয়তো টেবল দিয়ে বর্ণনা করেছি। এখানে আসলে আর বাড়তি কিছু বলার নাই। টাইটেল থাকবে, অ্যাবস্ট্রাক্ট থাকবে, কিওয়ার্ড থাকবে, লিটারেচার সার্ভে থাকবে, ইন্ট্রোডাকশন থাকবে, প্রপোজালের মেথড, তারপর হচ্ছে যে প্রপোজাল মেথড, এটা মূলত হচ্ছে মেথড মেটেরিয়ালস আর কি, হয়তো এখানে এভাবে নাম দিছে। এটা হচ্ছে ওভারঅল একটা বিষয়, যে যখন আমি থিঙ্কিং করব, লিখতে গিয়ে দেখা যায় যে তোমার যেমন মেরিট ডিমেরিট, এটা হচ্ছে থিঙ্কিং এ থাকবে, কিন্তু এটা মেরিট ডিমেরিটটা মেনশন করতে হবে হয়তো বা এরকম কোনো না কোনো পয়েন্টে ডিসকাশনে বা আদার্স কোনো পয়েন্টের মাথায় থাকবে, কিন্তু এটা কিন্তু পয়েন্ট হবে না, মেরিট ডিমেরিট পয়েন্ট হবে না কিন্তু। ঠিক আছে, রেজাল্ট ডিসকাশন, রেফারেন্স, এগুলো হচ্ছে যে মুদ্রা কথা জেনারেল স্ট্রাকচার অফ রিসার্চ আর্টিকেল, সায়েন্টিফিক আর্টিকেল। এখন আমি আসি শুরু থেকেই, আমি বলেছিলাম যে একটা ম্যানুস্ক্রিপ্টের বা একটা সায়েন্টিফিক আর্টিকেলের শুরুর যে সেকশনটা, এটা হচ্ছে টাইটেল। ঠিক আছে, ডেভেলপিং ইউর টাইটেল। তাহলে প্রত্যেকটা সায়েন্টিফিক আর্টিকেলে একটা টাইটেল থাকবে। টাইটেলটা কিসের উপর হতে পারে? যেটা কিনা আমি যে কাজ করতেছি, আমার গবেষণা যে প্রবলেমটাকে বেস করে আমি গবেষণা করতেছি, এবং আমার যে সলিউশন, ফাইন্ডিংস, হোয়াটএভার যেটাই হোক না কেন, মুদ্রা কথা হচ্ছে আমার গবেষণা যে টপিকটাকে নিয়ে, যে প্রবলেমটাকে নিয়ে আমার গবেষণা, এই রিলেটেড খুব সুন্দর একটা টাইটেল আমাকে চুজ করতে হবে। ঠিক আছে, টাইটেলটা কিন্তু অনেক বেশি লেন্দি হবে না, বড় হবে না, খুব সংক্ষেপে এমন একটা চমৎকার টাইটেল দিতে হবে যে রিডার বা এডিটর টাইটেল দেখেই সে
পড়ার একটা আগ্রহ, টাইটেল দেখে সে অ্যাট্রাকশন পাবে, আকর্ষণ পাবে যে হ্যাঁ কাজটা মনে ভালো হতে পারে, সে পড়ার একটা আগ্রহ পাবে। ঠিক আছে, এই জন্য টাইটেলটা খুব চমৎকার হতে হবে। এখানে টাইটেলের ব্যাপারে বলা হচ্ছে যে দিস ইজ ইউর অপরচুনিটি টু অ্যাট্রাক্ট দ্য রিডার্স অ্যাটেনশন। আমাদের আসলে বুঝতে হবে যে কি আমাদের টার্গেট কিন্তু রিডার। আমরা পেপার লিখতেছি কেন, সায়েন্টিফিক আর্টিকেল লিখতেছি কেন, যাতে করে এটা পাবলিশ হয় এবং বেশি বেশি রিডার যেন এটা রিড করে, বেশি বেশি রিডার যেন এটা রিড করে। যদি বেশি বেশি রিড হয় তাহলে পেপারটা বেশি বেশি সাইটেশন হবে, একটা ভ্যালু পাবে, একটা ভ্যালু ক্রিয়েট করবে, এবং দেখা যায় যে খুব টপ একটা লেভেলে থাকবে। যখন অনেক বেশি সাইটেশন হবে, অনেক জার্নাল করে কি যে সবচেয়ে বেশি সাইটেড হওয়া, সবচেয়ে বেশি রিড হওয়া যে সায়েন্টিফিক আর্টিকেল, এই সায়েন্টিফিক আর্টিকেলের যারা অথর ওদেরকে কিন্তু তারা অ্যাকনলেজ করে, পুরস্কৃত করে। সেটা পরে আলোচনা। তো এটা আমি এই জন্যই বললাম যে আমাদের টার্গেট থাকতে হবে রিডার, ফার্স্ট হচ্ছে রিডার। ঠিক আছে, রিডারকে রিড করার ক্যাপাবিলিটি থাকতে হবে যে হ্যাঁ আমি কিভাবে দিলে, কোন ওয়েতে আমি টাইটেলটাকে ডেকোরেট করলে এবং টোটাল ম্যানুস্ক্রিপ্টটাকে আমি কোন ওয়েতে সাজালে রিডার অ্যাট্রাকশন পাবে, রিডারের আকর্ষণ আমি ইয়া করতে পারবো, ড্র করতে পারবো। ঠিক আছে, তাহলে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে রিডার। দিস ইজ ইউর অপরচুনিটি টু অ্যাট্রাক্ট দ্য রিডার্স অ্যাটেনশন। রিডারের অ্যাটেনশনকে ড্র করার প্রথম চান্স হচ্ছে টাইটেল। এমন একটা টাইটেল দেওয়া, টাইটেল দেখে বাজিমাত। আমি এমন এমন সায়েন্টিফিক আর্টিকেল দেখছি যেগুলা টাইটেল দেখে মানে এমন একটা আগ্রহ জন্মায়, টাইটেল দেখলে আগ্রহ জন্মায় যে এটা এমন একটা টাইটেল, এমন সুন্দর, না জানি ভিতরের যে আর্টিকেলের ভিতরে যে ইনফরমেশন গুলো আছে, কাজটা এই কাজটা না জানি কত সুন্দর। ঠিক আছে, না জানি সায়েন্টিফিক আর্টিকেলটার ভিতরে কি কি ইনফরমেশন লুকিয়ে আছে, এরকম একটা আগ্রহ জন্মায় টাইটেল দেখে। টাইটেল সুন্দর হতে হবে। তারপর কিপ ইট ইনফরমেটিভ এন্ড কনসাইজ। এটাকে ইনফরমেটিভ হতে হবে এবং কনসাইজ হতে হবে। কনসাইজ হতে এটা বেশি ইলাবোরেশন হবে না, বেশি পরিমাণ বড় হবে না, অনেক বড় হবে না, টাইটেল খুব ছোট হবে, ইনফরমেটিভ হবে। Reviewers will check whether the title is specific and whether it reflects the content of the manuscript. রিভিউয়ার কিন্তু চেক করবে, প্রত্যেকটা সায়েন্টিফিক আর্টিকেল যখন জার্নালে সাবমিট করা হয় তখন রিভিউয়ার কিন্তু এটাকে রিভিউ করে। তো রিভিউয়ার কিন্তু এখানে মেইন একজন পার্সন, সায়েন্টিফিক আর্টিকেলটাকে সে রিভিউ করবে, তার পজিটিভ কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু এডিটর এটাকে অ্যাকসেপ্ট করবে। সো বি কেয়ারফুল যে রিভিউয়ার টাইটেলটাকে চেক করবে যে টাইটেলটা স্পেসিফিক হয়েছে কিনা, এবং ভিতরের যে কন্টেন্ট, যে ম্যানুস্ক্রিপ্টের যে কন্টেন্ট, এই কন্টেন্টের সাথে এটা কতটুকু সামঞ্জস্য রাখে। Editors hate titles that makes no sense or fail to represent the subject matter adequately. এডিটর কিন্তু ওই রকম টাইটেলকে হেট করে যেগুলা কিনা কোনো ধরনের সেন্স মেক করতেছে না, দ্যাট মেক নো সেন্স, এবং টোটাল যে ব্যাপার ভিতরে যে কন্টেন্ট, এই কন্টেন্টকে রিপ্রেজেন্টই করতেছে না, দ্যাট মেক নো সেন্স। এরকম কোন টাইটেলকেই এডিটর পছন্দ করবে না, সে হেট করবে। সো খুব কিন্তু ইম্পর্টেন্ট, সুন্দর একটা টাইটেল সাজানো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর অ্যাভয়েড টেকনিক্যাল জার্গন অ্যান্ড অ্যাব্রিভিয়েশন। কোনো ধরনের টেকনিক্যাল অ্যাব্রিভিয়েশন এখানে ইউজ করা যাবে না। ঠিক আছে, স্পেসিফিক হতে হবে। ডিসকাস উইথ কো-অথরদের সাথে ডিসকাস করার কথা বলা হচ্ছে, যাতে করে খুব ভালো একটা ফাইন্ডিংস হয়। তারপর অ্যাবস্ট্রাক্টের কথায় আমি আসি। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে যে শুড স্ট্যান্ড অ্যালোন, মানে মোদ্দা কথা যে অ্যাবস্ট্রাক্ট, যেটা আমি আগে বলেছি যে সামারি আকারে টোটাল ম্যানুস্ক্রিপ্টের যে বিষয়, এই বিষয়টাকে, টোটাল গবেষণাটাকে সামারি আকারে এক্সপ্লেইন করা, 200 থেকে 300 ওয়াটের মধ্যে, এভারেজ 250 ওয়াটের মধ্যে সামারিটাকে এক্সপ্লেইন করা, এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। সরি, টোটাল বিষয়টাকে এক্সপ্লেইন করা সামারি আকারে, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এখানে একটা কি বলে, এখানে একটা অ্যাবস্ট্রাক্টের স্যাম্পল আমি দেখাইছি, এখানে কি লেখা আছে এটা কোনো ম্যাটার না, বাকি হচ্ছে যে অ্যাবস্ট্রাক্টের চেহারা আমি দেখানোর চেষ্টা করছি আর কি। অ্যাবস্ট্রাক্টটা এরকম চেহারার হয়। অ্যাবস্ট্রাক্টে মাঝে মাঝে আবার পয়েন্টও থাকে, ব্যাকগ্রাউন্ড, মেথড, রেজাল্ট, ডিসকাশন, এরকম ছোট ছোট পয়েন্ট থাকে, যে পয়েন্টগুলো কিনা তোমার সায়েন্টিফিক আর্টিকেলের মধ্যে আমি এক্সপ্লেইন করতেছি, এই পয়েন্টগুলো এখানে অ্যাবস্ট্রাক্টের মধ্যে খুব ছোট ছোট আকারে ডেসক্রিপশন থাকে এই পয়েন্টের। ঠিক আছে, আর পয়েন্ট আকারে না থাকলেও কিন্তু ওই পয়েন্টেরই ডেসক্রিপশন হচ্ছে যে কি এই অ্যাবস্ট্রাক্টের মধ্যে থাকে। অ্যাবস্ট্রাক্টের মধ্যে মূলত কাজের একটা ব্যাকগ্রাউন্ড থাকবে,
কাজের পারপাসটা থাকবে, এবং এই কাজটা কোন মেথোডোলজি অ্যাপ্লাই করে করা হয়েছে সেটা থাকবে, এবং এতে করে আমরা কি রেজাল্ট পেয়েছি রেজাল্টের বর্ণনা থাকবে, এবং রেজাল্টের একটা আউটকাম থাকবে, একটা কমেন্টও থাকতে পারে। এ হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্টের কন্টেন্ট। অ্যাবস্ট্রাক্টে কি কি থাকবে? অ্যাবস্ট্রাক্ট এমন না যে কি আমার মন চাইলো আমি আমার নিজের মতো করে একটা কিছু লিখে দিলাম, নট দ্যাট, এরকম না। অ্যাবস্ট্রাক্টের পয়েন্ট আছে কিন্তু আলাদা। অ্যাবস্ট্রাক্টের ব্যাকগ্রাউন্ড থাকবে, পারপাস থাকবে, মেথোডোলজি থাকবে, রেজাল্ট ডিসকাশন থাকবে, ওপিনিয়ন থাকবে, ঠিক আছে? এই অ্যাবস্ট্রাক্টের মধ্যে এই সমস্ত পয়েন্টগুলো কেউ পয়েন্ট আকারেও মেনশন করতে পারে অথবা পয়েন্ট ছাড়াও মেনশন করতে পারে। অ্যাবস্ট্রাক্ট পয়েন্ট দেওয়া হয়, পয়েন্ট ছাড়াও হয়, ঠিক আছে? তাহলে এখানে আমরা আলোচনা আছি কনসিডার ইট দ্য অ্যাডভার্টাইজমেন্ট অফ ইউর আর্টিকেল। এটাকে বিবেচনা করতে পারো যে তোমার আর্টিকেলের একটা অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন, ঠিক আছে? অ্যাডভার্টাইজমেন্ট বলতে আমরা বিজ্ঞাপনই বুঝি। তো অ্যাডভার্টাইজমেন্ট, আর্টিকেলের একটা অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাবস্ট্রাক্ট যদি সুন্দর হয়, অনেক সায়েন্টিস্ট অনেক গবেষক করে কি যে যখন একটা সায়েন্টিফিক আর্টিকেল ডাউনলোড করে সায়েন্টিফিক আর্টিকেলের জিস্ট বেসিকটা নেওয়ার জন্য সে প্রথমে অ্যাবস্ট্রাক্টে চুপ রাখে। অ্যাবস্ট্রাক্টের মাধ্যমে সে বুঝে ফেলে যে হ্যাঁ আসলে এখানে কি কি এটা কিসের উপর কাজ হয়েছে এবং রেজাল্টটা কি, ফাইন্ডিংসটা কি, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট কিন্তু একটা যে মেইন একটা বিষয়। অ্যাবস্ট্রাক্ট দেখে বুঝতে হবে যে কি ভিতরে কি আছে, ভিতরে যা আছে সবকিছুর একটা কনক্লুশন, একটা সামারি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। যাই হোক, যেটাকে আমরা বলতেছি অ্যাডভার্টাইজমেন্ট অফ ইউর আর্টিকেল, ঠিক আছে? ইউ মাস্ট বি একুরেট এন্ড স্পেসিফিক। একুরেট হতে হবে এবং স্পেসিফিক হতে হবে, ঠিক আছে? মানে আননেসেসারি কোনো কিছু এখানে আনা যাবে না। স্পেসিফিক ওয়েতে ওই যে ওয়ার্ড লিমিটেশন দেওয়া আছে, ওই ওয়ার্ড লিমিটেশনের ভিতরেই কিন্তু স্পেসিফিকলি এখানে ইনফরমেশনগুলোকে পুট আপ করতে হবে। A clear abstract will strongly influence whether or not your work is further considered. Most important information regarding abstract. You have to understand it. বুঝতে হবে এটা যে একজন রিডার অথবা একজন রিভিউয়ার অথবা এডিটর অ্যাবস্ট্রাক্ট দেখেই বুঝে ফেলবে যে এটাকে কনসিডার করা যায় কিনা, এটাকে ফার্দার কনসিডার করা যায় কিনা, ঠিক আছে? মানে আমি পড়বো কিনা, আমার আগ্রহটা আসতেছে কিনা, ব্যাপারটা হচ্ছে এরকম। অ্যাবস্ট্রাক্ট পরে যদি কেউ বুঝে দেখি হ্যাঁ এখানে নতুন কিছু আছে, নতুন কিছু ভেরিয়েশন, নতুন কোনো তথ্য ইনফরমেশন আছে, বা এটা এমন সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে না জানি ভিতরের ইনফরমেশন গুলা কিনা কতটা সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। তো এরকম একটা ইনফ্লুয়েন্সিয়াল বিষয় থাকতে হবে অ্যাবস্ট্রাক্টের মধ্যে। ফলো ওয়ার্ড লিমিটেশন থাকবে 50 থেকে 300 ওয়ার্ড, ঠিক আছে? 50 থেকে 300 ওয়ার্ড। সায়েন্টিফিক আর্টিকেল যেগুলা কিনা হচ্ছে ফুল লেন্থ রিসার্চ আর্টিকেল, এগুলা দেখা যায় যে তোমার 250 থেকে 300 ওয়ার্ডের মধ্যে হয় আর কি। তাহলে এই হচ্ছে বিষয়। আমরা এখন পরবর্তী স্লাইডে যাই। অ্যাবস্ট্রাক্ট, তারপর কিওয়ার্ডের কথা কিন্তু আমি কিছুক্ষণ আগেও বলেছি। ইউজ অনলি দোজ অ্যাব্রিভিয়েশন দ্যাট আর ফার্মলি এস্টাবলিশড ইন দ্য ফিল্ড। এমন কিওয়ার্ড ইউজ করতে হবে যেগুলো এখানে খুবই এস্টাবলিশ। আমি আনকুরা নতুন আমার নিজের মন গড়া কোনো কিওয়ার্ড আমি এখানে এক্সপ্লেইন করতে পারবো না, নিজের আবিষ্কৃত, ঠিক আছে? নিজে বানাইবেন, আমি এখানে কোনো ওয়ার্ড দিতে পারবো না কিওয়ার্ড হিসেবে, ঠিক আছে? দিস আর দ্য লেভেল অফ ইউর ম্যানুস্ক্রিপ্ট। কিওয়ার্ড হচ্ছে যে ম্যানুস্ক্রিপ্ট একটা লেভেল, ঠিক আছে? এবং এটা কেন দরকার? প্রপার ইন্ডেক্সিং এন্ড সার্চিং এর জন্য। ইন্ডেক্সিং এন্ড সার্চিং, এই যে ইন্ডেক্সিং, ওই যে বললাম গুগলে কেউ যদি সার্চ করে তার 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 সার্চিং এর কিওয়ার্ড যদি তোমার কিওয়ার্ডের সাথে মিলে যায়, দেখা যাবে যে তোমার যে ম্যানুস্ক্রিপ্টটা সেটা গুগলে সে পাচ্ছে, শো করতেছে। মানে এতে করে ম্যানুস্ক্রিপ্টের বেশি বেশি রিড হবে, যত বেশি রিড হবে তত বেশি সেটা গ্রহণযোগ্যতা পাবে এবং সাইটেশন হবে তত বেশি, ঠিক আছে? যাই হোক, চেক দ্য গাইড ফর অথর। কিওয়ার্ড প্রত্যেক কিছুরই একটা গাইড থাকে, অথর গাইডলাইন থাকে, যেটাকে আমরা বলি কতটা কিওয়ার্ড দেওয়া যাবে একটা সায়েন্টিফিক আর্টিকেলে, সেটা নির্দিষ্ট জার্নালের উপরে ডিপেন্ড করে। একটা জার্নাল একভাবে কি বলে গাইডলাইন দিয়ে থাকে আর কি। তারপর আমরা আসি ইন্ট্রোডাকশনের মধ্যে, ঠিক আছে? ইন্ট্রোডাকশনে বললাম যে your chance to convince readers of the importance of your work. এটাই হচ্ছে যে অন্যতম একটা চান্স, সুযোগ, এটা অন্যতম একটা অপরচুনিটি
যে রিডারকে কনভিন্স করা এমন চমৎকার ভাবে প্রবলেমটাকে, আমি তো আগেই বলেছি যে ইন্ট্রোডাকশনের মধ্যে প্রবলেম নিয়ে আলোচনা থাকবে। আমার সায়েন্টিফিক গবেষণাটা কোন প্রবলেমকে বেস করে আমি গবেষণা করেছি, এই প্রবলেমের প্যারামিটার গুলো এই ইন্ট্রোডাকশনের মধ্যে আলোচনা থাকবে। অনেকে করে কি যে ইন্ট্রোডাকশনের মধ্যে তোমার কনক্লুশনের কিছু বিষয় নিয়ে আসে, রেজাল্টের কিছু বিষয় নিয়ে আসে, সেগুলো হচ্ছে আসলে যাদের এক্সপিরিয়েন্স নাই। এরকম যদি হয় সেক্ষেত্রে ইন্ট্রোডাকশন তার ভ্যালু হারাবে, ইন্ট্রোডাকশনটা গ্রহণযোগ্যতা হারাবে। সো এরকম করা যাবে না। ইন্ট্রোডাকশনের স্পেসিফিক যে নিয়ম রুল, ওই নিয়ম অনুযায়ী ইন্ট্রোডাকশনটাকে ডেকোরেট করতে হবে। তাহলে এখানে আমরা দেখি যে এটা একটা অপরচুনিটি, ঠিক আছে, একটু কনভিন্স রিডারকে কনভিন্স করার একটা অপরচুনিটি হচ্ছে যে ইন্ট্রোডাকশনে এমন ভাবে সমস্যাটাকে প্রেজেন্ট করতে হবে, উপস্থাপন করতে হবে, এমন ভাবে ইম্পর্টেন্স দিতে হবে যাতে করে যে কোনো রিডার বুঝে যে হ্যাঁ এটা তো ভালো একটা টপিক, এটা তো ভালো একটা প্রবলেম, এটা নিয়ে তো গবেষণা হওয়া উচিত ছিল, তাহলে দেখি এখানে কি কি গবেষণা আছে, কি কি ফাইন্ডিংস আছে, এটা এরকম একটা আগ্রহ সে পাবে। তাহলে ইন্ট্রোডাকশন আমি কি বুঝলাম, ইন্ট্রোডাকশন এমন চমৎকার হতে হবে যেখানে আমি আমার যে প্রবলেমটা ছিল, প্রবলেমের প্যারামিটারগুলো খুব নাইসলি আমি একদম এভিডেন্স সহকারে এক্সপ্লেইন করব এবং এটার ইম্পর্টেন্সটা আমি তুলে ধরবো। ঠিক আছে, ইম্পর্টেন্সটা তুলে ধরবো যে এই প্রবলেম, এটা এরকম একটা সিভিয়ার প্রবলেম যেটাকে নিয়ে কিনা আমি গবেষণা করেছি। ঠিক আছে, এরকম ভাবে ইন্ট্রোডাকশনটা ডেকোরেট করতে হবে। এখানে কি থাকবে, ডেসক্রাইব দ্য প্রবলেম, are there any existing solution, what are their main limitation, and what do you hope to achieve। ওই যেটা বললাম, এটার এক্সিস্টিং কোনো সলিউশন আছে কিনা, বা এটা লিমিটেশনটা কোথায়, এই গবেষণার লিমিটেশনটা কোথায়, অথবা তুমি হোয়াট ডু ইউ হোপ টু অ্যাচিভ, তোমার গবেষণার মাধ্যমে তুমি কি হোপ করতেছো, আশা করতেছো অ্যাচিভ করার। ঠিক আছে, এরকম ইনফরমেশন গুলো দিয়ে মূলত ইন্ট্রোডাকশনটা ডেকোরেট করতে হবে। এবং ইন্ট্রোডাকশনটা হচ্ছে যে তোমার যে যে জার্নালকে আমি কনসিডার করব আমার আর্টিকেলটা সাবমিট করার জন্য, ওই জার্নালের গাইডলাইন অনুযায়ী, ওই জার্নালের নেচার অনুযায়ী আমার ইন্ট্রোডাকশনটাকে ডেকোরেট করতে হবে। ঠিক আছে, সেটাই বলতেছি প্রোভাইড এ পার্সপেক্টিভ কনসিস্টেন্ট উইথ দ্য নেচার অফ দ্য জার্নাল। যাই হোক, ইন্ট্রোডিউস দ্য মেইন সায়েন্টিফিক পাবলিকেশন অন হুইচ ইউর ওয়ার্ক ইজ বেসড। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, যেটা কিনা আমাদের ইন্ট্রোডাকশনের মধ্যে মেনশন করতে হবে। এডিটর হেড রেফারেন্সেস irrelevant to the work, অপ্রাসঙ্গিক এবং হচ্ছে যে inappropriate judgment on your own achievement। যদি অপ্রাসঙ্গিক এবং অযাচিত কোনো ইনফরমেশন, কোনো রেফারেন্স যদি এখানে চলে আসে ইন্ট্রোডাকশনের মধ্যে, তাহলে এডিটর সেটাকে পছন্দ করে না, হেট করে। বুঝা গেছে কি? তাহলে তারা মনে করবে কি, they will think that you have no sense of purpose at all। এরকম যদি অপ্রাসঙ্গিক কোনো কিছু যদি ইন্ট্রোডাকশনের মধ্যে আমি মেনশন করে দিই, তাহলে এডিটর স্বাভাবিকভাবেই মনে করবে যে কি এটা তো কোনো, তার তো সেন্স অফ পারপাসই নাই, সায়েন্টিস্ট বা গবেষক তো সেন্স অফ পারপাসই নাই, এরকম মনে করবে। সো এটা প্রথম অ্যাসেসমেন্টেই এই ম্যানুস্ক্রিপ্টটা রিজেক্টেড হয়ে যাবে ভালো ভালো জার্নাল থেকে। ঠিক আছে, এই জন্য এই বিষয়গুলো মাথায় রেখে ইন্ট্রোডাকশনটা ডেকোরেট করতে হবে। গেল, তারপর আসে আমরা ফিটফলস অফ দ্য ইন্ট্রোডাকশনের ড্রব্যাকস গুলা কি কি, ক্ষতিগুলা কি কি। পিটফলস মানে হচ্ছে ক্ষতি, ড্রব্যাকস, ডিমেরিটস। টু ওয়ার্ডি, বেশি ওয়ার্ডি হওয়া যাবে না, বেশি বড়, অনেক বড় করে আমি আমার প্রবলেমটাকে এক্সপ্লেইন করলাম, নট নেসেসারি, এরকম হওয়া যাবে না কিছুতেই না। এত বেশি এত বড় করা যাবে না। ঠিক আছে, এটা একটা মোটামুটি একটা ওয়ার্ড লিমিটেশনের মধ্যে মোটামুটি একটা কি বলে, একটা লিমিটেশনের মধ্যে থাকতে হবে। বেশি অ্যাক্সেস, অনেক বড় 2-3 পেজ 3-4 পেজ এরকম করা যাবে না। ইন্ট্রোডাকশন পেজ 1.5 পেজের মধ্যে শেষ করে ফেলতে হবে। ঠিক আছে, 1 পেজ 1.5 পেজের মধ্যে ইন্ট্রোডাকশন শেষ, এবং এটা একটা নির্দিষ্ট ওয়ার্ড লিমিটেশন থাকবে, বেশি না। এখানে প্রবলেমগুলো বলা হচ্ছে ইন্ট্রোডাকশনের কি কি প্রবলেম হয় নরমালি। টু ওয়ার্ডি, অনেক ইন্ট্রোডাকশন অনেক ওয়ার্ডি হয়ে যায়, এরকম হবে না। মিক্সড ব্যাগ অফ ইন্ট্রোডাকশন উইথ রেজাল্ট, ডিসকাশন, কনক্লুশন thrown in for good measure। ওই যে আমি যেটা বললাম, অনেক ইন্ট্রোডাকশনের মধ্যে রেজাল্টের ইনফরমেশন দিয়ে দেয়, ডিসকাশনের ইনফরমেশন দিয়ে দেয়, অনেকে ইন্ট্রোডাকশনের মধ্যে ডিসকাশন বলে দেয়। ডিসকাশন যেরকম, ডিসকাশন এবং ইন্ট্রোডাকশনের মধ্যে কোনো একটা কি বলে পার্থক্য সৃষ্টি করা যায় না। অনেকের ম্যানুস্ক্রিপ্ট থেকে দেখা যায় যে তোমার, আমরা তো দেখি যে আমাদের স্টুডেন্টদেরকে যখন আমরা কাজ দিই, দেখা যায় ইন্ট্রোডাকশন এবং ডিসকাশন অনেকটা একই রকম হয়ে গেছে।
ডিসকাশনের পয়েন্ট তো হচ্ছে আলাদা। ডিসকাশন হবে রেজাল্টের উপর ভিত্তি করে, রেজাল্টের উপর ভিত্তি করে প্রিভিয়াসলি এই রিলেটেড কি গবেষণা হয়েছে সবকিছুর উপর একটা কম্পারেটিভ অ্যানালাইসিস, যেটাকে আমি বলবো ডিসকাশন। কিন্তু ডিসকাশনের মতো করে ইন্ট্রোডাকশন না। তো ইন্ট্রোডাকশন যদি এরকম হয়ে যায় যেখানে রেজাল্টের ইনফরমেশন থাকবে, ডিসকাশনের ইনফরমেশন থাকবে, কনক্লুশন থাকবে, এরকম ইন্ট্রোডাকশন গ্রহণযোগ্যতা হারাবে। হ্যাজ দ্য ইউজড কার সেলসম্যান ফিল অফ ওভারসেল, এটা হচ্ছে একটা এটা আমি কি বলবো, এটা হচ্ছে এটা প্রবাদের মতো বিষয় আর কি। যে মনে করো তোমার এই যে ইউজড কার সেলসম্যান ফিল, মানে এমন ভাবে ডিসকাশন, এমন ভাবে ইন্ট্রোডাকশনটা করা হয়েছে যে সে উবার এক্সপ্রেশন দিয়ে ফেলছে। উবার মানে এমন একটা এক্সপ্রেশন আর কি, যে কারো যদি কোনো প্রোডাক্ট বিক্রি না হয়, ইউজড কোনো যদি প্রোডাক্ট, মানে এখানে বলা হচ্ছে যদি ব্যবহৃত কোনো প্রোডাক্ট সেলস করার ক্ষেত্রে সেল করার ক্ষেত্রে কোনো সেলসম্যান যেমন অতিরিক্ত বলে ফেলে, অনেক সময় অতিরিক্ত ইনফরমেশন দিয়ে দেয়, অতিরিক্ত বলে ফেলে, ঠিক আছে। তো এই যে একটা ব্যাপার, কারো যদি কোনো রাইটার যে কিনা এরকম ম্যানুস্ক্রিপ্ট লিখতেছে, তার তার লেখার মধ্যে যদি এরকম একটা এক্সপ্রেশন থাকে যে কি সে একটু বেশি বলতেছে, তার প্রোডাক্টটা তো আসলে এরকম না, তার প্রোডাক্টটা আসলে এরকম না। আমরা অনেক সময় দেখি কি যে আমরা যখন শপিং করি, মার্কেটিং করি, যখন শপিং এ যাই তখন দেখা যায় একটা এক্সপেরিয়েন্স থেকে দেখা যায় একটা প্রোডাক্টের ব্যাপারে আমি দেখতেছি একরকম, কিন্তু যে সেলসম্যান সে বাড়ায় বাড়ায় বলতেছে, অতিরিক্ত বলতেছে, যেটা কিনা আসলে অপ্রাসঙ্গিক, আসলে মানে যাচ্ছে না, ওই প্রোডাক্টের সাথে যাচ্ছে না। কিন্তু এক্সপেরিয়েন্স কোনো মানুষ কিন্তু বুঝে ফেলে যে হ্যাঁ এরকম বলতেছে কেন, ঠিক আছে। তো এরকম যদি হয়, মানে ইউজড কার সেলসম্যান ফিল যেটাকে আমরা বলি, এটা একটা প্রবাদের মতো বিষয় আর কি। এখানে এই প্রবাদটা আমি নিয়ে আসছি, মানে কোন ইয়ার অথর বা কোন রাইটারের এরকম ফিল হওয়া যাবে না, যেটা সত্য এভিডেন্স সহকারে সেটাই সে এক্সপ্লেইন করবে। তার পেপারে, তার ম্যানুস্ক্রিপ্টে, তার গবেষণায় সে যেটা পেয়েছে সে ওইটাকে লজিক্যাল ওয়েতে রেফারেন্স দিয়ে সে মেনশন করবে, সেই প্রবলেমটাকে রেফারেন্স দিয়ে মেনশন করবে। এখানে ওভার কোনো কিছু করার দরকার নাই, ঠিক আছে। দেন এখানে আর এই সেম অনেকটা সেম বিষয়কে এখানে এক্সপ্লেন দেওয়া হয়েছে একটা পয়েন্ট, যে এক্সেসিভ ইউজ অফ এক্সপ্রেশন সাচ এজ নোবেল, ফার্স্ট টাইম, ফার্স্ট ইভার, এরকম এরকম এক্সপ্রেশন বেশি দেওয়া যাবে না, ঠিক আছে। যেমন অনেকে বলে ফেলে যে কি ইন্ট্রোডাকশনের মধ্যে বলে অনেক রাইটার যে এটা একটা নোবেল কাজ, এটা এতই নোবেল, মানে একদম নোবেল একটা কাজ, মানে এটা ফার্স্ট টাইম করা হচ্ছে, এটা আমি ফার্স্ট করেছি, আমার আগে কেউ করে নাই, আমি প্রথম, এটা ফার্স্ট ইভার, আমি প্রথম করেছি, আমার আগে কেউ করে নাই এরকম কাজ, এরকম গবেষণা, মানে অতিরিক্ত বলে ফেলে, এরকম অতিরিক্ত কোনো এক্সপ্রেশন দেওয়া যাবে না। মানে লজিক্যাল ওয়েতে, লজিক্যাল ম্যানারে হতে হবে সবকিছু, ঠিক আছে। মানে ওই যে যেটাকে বলে ছাপাবাজি, এরকম ছাপাবাজি কোনো কিছু দেওয়া যাবে না। যারা এডিটর তারা কিন্তু বুঝে, একটা একটা ম্যানুস্ক্রিপ্ট দেখলেই বুঝে যে হ্যাঁ এই ম্যানুস্ক্রিপ্টের কি ভ্যালু থাকতে পারে, এই ম্যানুস্ক্রিপ্টটা কিভাবে ডেকোরেট করা উচিত, কিভাবে প্রেজেন্ট করা উচিত। তো এখানে যদি সে এক্সেস কোনো কিছু দেখে ফেলে, ওভার এক্সপ্রেশন, ইউজড কার সেলসম্যান ফিল, এরকম কোনো কিছু দেখে ফেললে সে বোর হয়ে যাবে, সে আগ্রহ হারাই ফেলবে। তো এরকম পাওয়া যাবে না, ইন্ট্রোডাকশনে স্পেসিফিক হতে হবে, নিয়মের মধ্যে থাকতে হবে। মুদ্রা কথা হচ্ছে যে আমাকে নিয়মের মধ্যে থাকতে হবে, যেটা রুল, ওই রুল ফলো করে আমাকে ইন্ট্রোডাকশন ডেকোরেট করতে হবে, এটা হচ্ছে বিষয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। এখন আমরা আসবো যে মেথড সেকশন। তাহলে ইন্ট্রোডাকশনের পরে আসে মেথড ম্যাটেরিয়ালস, মেথড এন্ড ম্যাটেরিয়ালস। এই মেথড ম্যাটেরিয়ালসে যে আমি যে এক্সপেরিমেন্ট গুলো অ্যাপ্লাই করে আমার কাজটা সম্পাদন করেছি, এই এক্সপেরিমেন্ট গুলোর একটা অ্যানালাইসিস ডিটেইল থাকবে এখানে। প্রত্যেকটা এক্সপেরিমেন্টের মোটামুটি যতটুকু না হলে নয় এগুলো থাকবে। আবার এস্টাবলিশ কোনো এক্সপেরিমেন্টের ডিটেইল বলতে হবে না, শুধু এতটুকুই বলা যথেষ্ট যে হ্যাঁ আমি এই এক্সপেরিমেন্টটা অমুক সায়েন্টিস্টের বা অমুক মেথডকে অ্যাপ্লাই করে করেছি, আমি এই এক্সপেরিমেন্ট, এই প্যারামিটারের এই এক্সপেরিমেন্টটা আমি অমুক মেথড, অমুক এস্টাবলিশ মেথড অ্যাপ্লাই করে আমি এটা করেছি। তো এটা বলতে গিয়ে পাশে সে রেফারেন্সটা দিয়ে দেবেন, অরিজিনাল যে আর্টিকেল বা এটার যে অ্যাকচুয়াল মেথডের আর্টিকেল যেখানে ছিল, যে আর্টিকেলে এই অ্যাকচুয়াল মেথডটা মেনশন করা ছিল, ওই আর্টিকেলের রেফারেন্সটা সে দিয়ে দেবে। নট নেসেসারি যে তাকে পুরো এই এক্সপেরিমেন্টটা তাকে এখানে আবার নতুন করে এক্সপ্লেইন করতে হবে, নট নেসেসারি, কারণ এটা অলরেডি এস্টাবলিশ একটা মেথড, ঠিক আছে। এরকম কোন এস্টাবলিশ মেথডে যদি আমি এক্সপেরিমেন্ট করি তাহলে এটার পুরো ডিটেইল দিতে হবে না,
শুধুমাত্র এতটুকুই যথেষ্ট যে হ্যাঁ আমি এই এক্সপেরিমেন্টটা অমুক মেথড অ্যাপ্লাই করে করেছি, সাথে রেফারেন্স, বাস। ঠিক আছে, এখানে সেটা বলতেছে however use references and supplementary material for previously published procedure, do not repeat the detail of established method. This is the point. A general summary with reference is sufficient. Definitely reference থাকতে হবে। আমি যে মেথড অ্যাপ্লাই করে করেছি প্রত্যেকটা মেথডের রেফারেন্স থাকতে হবে। ঠিক আছে, রিভিউয়ার উইল ক্রিটিসাইজ ইনকমপ্লিট অর ইনকারেক্ট ডেসক্রিপশন। অসম্পূর্ণ ডেসক্রিপশন সে ক্রিটিসাইজ করবে রিভিউয়ার। আমি আগেই বলেছি যে রিভিউয়ার হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট পারসন, যার কমেন্টের উপরে একটা পেপারের অ্যাকসেপ্টেন্স ডিপেন্ড করে, অ্যাকসেপ্টেন্স এবং রিজেকশন ডিপেন্ড করে। ঠিক আছে, ভালো ভালো জার্নালে কিন্তু রিভিউয়ার, পেড রিভিউয়ারকে হায়ার করে রাখা হয়, রিভিউয়ারকে পে করা হয়, হায়ার করা হয়, $200, $300, $500 হায়ার করা হয়। সো ওই রিভিউয়ার গুলা কিন্তু খুদ ধরার জন্য বসে আছে, ক্রিটিসাইজ করার জন্য বসে আছে। ঠিক আছে, এই জন্য লজিক্যাল ওয়েতে, যেটা স্ট্যান্ডার্ড যে ওয়ে আছে, যেভাবে মেনশন করা দরকার সেভাবে আমাকে মেনশন করতে হবে, আদারওয়াইজ সেটা তার ভ্যালু হারাবে, সোজা কথা। তাহলে মেথড সেকশন গেল, মেথড আমি কিভাবে ডেসক্রাইব করব। এখানে আমি একটা রেজাল্টের ব্যাপার, রেজাল্ট অ্যাকচুয়ালি হচ্ছে যে আমি এক্সপেরিমেন্টের মাধ্যমে যে রেজাল্ট পাচ্ছি, প্রত্যেকটা রেজাল্টের যে ডেটাটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা, একদম ডিজিটাল ওয়ে মেথড, ডিজিটাল টুল অ্যাপ্লাই করে, এসপিএসএস বা এরকম স্ট্যাটিস্টিক্যাল টুল অ্যাপ্লাই করে আমি খুব মডার্ন ওয়েতে আমার রেজাল্টটাকে আমি এক্সপ্লেইন করব। ঠিক আছে, এই যে একটা বিষয়, এভাবে যেমন এখানে দেখো যে এখানে একটা রেজাল্ট, হোয়াট এভার রেজাল্টটা যেটার উপরে হোক না কেন, এখানে একটা গ্রাফ আছে, এই যে এটা খুব সুন্দর একটা গ্রাফ এখানে মেনশন করা আছে, আবার আর একটা টেবল এখানে আছে খুব সুন্দরভাবে, এখানে আবার শর্টলি খুব ব্রিফলি এখানে এই রেজাল্টের একটা এক্সপ্লেনেশনও আছে। ঠিক আছে, এভাবে কিন্তু সুন্দরভাবে সুন্দর করে রেফারেন্সটাকে, সরি রেজাল্টগুলোকে এখানে এভাবে এক্সপ্লেইন করতে হবে, দিতে হবে। রেজাল্ট সেকশনে প্রত্যেকটা এক্সপেরিমেন্টের যে রেজাল্টগুলোকে খুব নাইসলি রিপ্রেজেন্ট করতে হবে আধুনিকভাবে। ঠিক আছে, কোনো মানদাতার কোনো সিস্টেমে যদি কেউ যদি রেজাল্ট রিপ্রেজেন্ট করে, সেক্ষেত্রে ভালো কোনো এডিটর, ভালো কোনো জার্নাল অ্যাট্রাক্ট হবে না, কোথাও অ্যাকসেপ্টেন্স পাবে না। ঠিক আছে, এজন্য খুব নাইসলি এক্সপ্লেইন করতে হবে, ডেকোরেট করতে হবে রেজাল্টগুলোকে। গেল রেজাল্টে অনলি রিপ্রেজেন্টেটিভ রেজাল্ট এসেনশিয়াল ফর ডিসকাশন শুড বি প্রেজেন্টেড। যাই হোক, শুধুমাত্র আমরা ডিসকাশনের জন্য দরকারি লজিক্যাল বা এরকম কি বলে যে সমস্ত রেজাল্টগুলো প্রেজেন্টেবল, ঠিক আছে, প্রেজেন্ট করার মতো, আমার প্রবলেমের যে রেজাল্ট আমি শো করতে চাচ্ছি এরকম প্রেজেন্টেবল ওয়েতে আমি রেজাল্টগুলোকে শো করব। ঠিক আছে, ডু নট হাইড ডেটা ইন দ্য হোপ ফর সেভিং ইট ফর এ লেটার পেপার। আমি এরকম হচ্ছে যে রেজাল্ট দিতে গিয়ে এমন কোনো কিছু করব না, যে এমন কোনো ইম্পর্টেন্ট ডেটা আমি হাইড করব না যে যে ডেটাটা ইম্পর্টেন্ট ছিল, খুব দরকারি ছিল। ঠিক আছে, রেজাল্টের একটা পরিপূর্ণতার জন্য যে সমস্ত ডেটাগুলো প্রেজেন্ট করা দরকার, প্রত্যেকটা ডেটাই কিন্তু প্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, কোনো ডেটা আমি হাইড করে একটু সরিয়ে নিয়ে ওই ডেটা নিয়ে আমি আরেকটা পেপার করব, তো এরকম করলে দেখা যাবে যে কি কাজটা শেষ পর্যন্ত ভালো জায়গায় অ্যাকসেপ্টেন্স হবে না। কারণ একদম ফুল লেন্থ রিসার্চ পেপার মানে হচ্ছে যে একদম ফুল লেন্থ, মানে কোনো কিছু লেখেন্স থাকা যাবে না। কোথাও যদি কোনো ঘাটতি থাকে সেক্ষেত্রে ওই পেপারটা অ্যাকসেপ্টেন্স হবে না। তোমরা তো আসলে হয়তো কাজ স্টার্ট করতেছো, আস্তে আস্তে হয়তো কাজ শিখবা, কাজ করতে গিয়ে হয়তো আরো বেশি এক্সপিরিয়েন্স গেইন করবা হয়তো বা। তো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে কোয়ালিটি পেপার, নট কোয়ান্টিটি। কোয়ালিটি একটা পেপার, একটা পাবলিকেশনই যথেষ্ট। ঠিক আছে, লাইফটাকে শাইন করার জন্য। অত বেশি পেপার, অনেকে দেখা যায় একটা কাজ করেছে, ওই কাজটাকে সে সেগমেন্টে ভাগ করতে করতে ওই একটা সিম্পল একটা কাজের উপরে সে 3-4টা পেপার পাবলিকেশন করে ফেলে। তো আসলে কিন্তু ওই 3-4টা পেপারের কোনোটারই এরকম ভ্যালু নেই, ভ্যালুলেস পেপার, কারণ এগুলো ভ্যালুলেস জায়গায় পাবলিশ হয়েছে। ঠিক আছে, অনেক পিডিডি জার্নাল আছে যেখানে কিনে কাজগুলো পাবলিশ করে, তো এরকম করা যাবে না। ঠিক আছে, ইম্প্যাক্টফুল একটা পাবলিকেশনই যথেষ্ট। এই জন্যই বললাম যে কোনো ডেটা যেন হাইড না করি, প্রত্যেকটা বিষয়ের স্বয়ং সম্পূর্ণ উপস্থাপন থাকতে হবে। ঠিক আছে, যদি ইউজ সাব হেডিং টু কিপ রেজাল্ট অফ দ্য সেম টাইপ টুগেদার,
যদি আমি একটা প্যারামিটারের রেজাল্ট কি বলে উপস্থাপন করতে গিয়ে যদি এরকম বেশ কিছু ডেটা রিপ্রেজেন্ট করা লাগে সেম টাইপের, তাহলে আমি এখানে সাব হেডিং ইউজ করব। সাব হেডিং মানে হচ্ছে যে কি সাব হেডলাইন ইউজ করব। অবশ্যই রেজাল্টগুলো তো হচ্ছে যে তোমার হেডলাইন দিয়ে দিয়ে ইউজ করতে হবে, যে এটা অমুক এক্সপেরিমেন্টের, এটা তমুক এক্সপেরিমেন্টের, এরকম এক্সপেরিমেন্টের নাম দিয়ে দিয়ে তো রেজাল্টগুলোকে এক্সপ্লেইন করতে হবে। যেমন এখানে আছে দেখো রেজাল্ট, এটা কিসের রেজাল্ট? ফ্যাক্টরস এফেক্টিং entrapment efficiency bla bla bla। তাহলে এই যে ফ্যাক্টরস এফেক্টিং, এই যে ফ্যাক্টরস এফেক্টিং এটা একটা হতে পারে তার এক্সপেরিমেন্টের একটা টপিক। তাই এই এক্সপেরিমেন্টের টপিকটার রেজাল্ট এসে এখানে শো করছে, ঠিক আছে। যদি এখানে এটার রেজাল্ট শো করতে গিয়ে যদি এখানে বেশ কিছু প্যারামিটার থেকে থাকে, তাহলে সে এখানে সাব পয়েন্ট করবে। যেখানে এখানে সে সাব পয়েন্ট করছে, এটা 3.1, এটা 3.1.1, মানে দেখা যাবে হয়তো পরবর্তীতে 3.1.2, 3.1.3 এরকম আসে হয়তোবা সাব পয়েন্ট। তার মানে এটাই যে রেজাল্ট প্রেজেন্ট করতে গিয়ে যদি এখানে বেশ কিছু প্যারামিটার আসে প্রেজেন্ট করার মতো, তাহলে আমি ডেফিনেটলি এখানে সাব পয়েন্ট ইউজ করব, সাব হেডলাইন, সাব হেডিং, ঠিক আছে। এভাবে ইউজ করব যে নাম্বার করবে 3.1, যেমন এখানে ফর এক্সাম্পল 3.1, এটার আন্ডারে হচ্ছে যে 3.1.1, এটার আন্ডারে হয়তো আরেকটা থাকতে পারে 3.1.2, এভাবে সাব হেডিং ইউজ করতে হবে। গেল। এখন আমরা আছি ডিসকাশন। ডিসকাশন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা মেটেরিয়াল, অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট, অন্যতম গুরুত্বপূর্ণ। অনেক জার্নালে অনেক ম্যানুস্ক্রিপ্টের আর্টিকেলের ভালো ভালো জার্নালের অ্যাকসেপ্টেন্সটা ডিপেন্ড করে ডিসকাশনের উপরে। অনেক এডিটর আছে, অনেক রিভিউয়ার আছে, মানে বাকি পয়েন্টগুলো একটু হালকা পাতলা দেখে সরাসরি ডিসকাশনে চলে যায়। ডিসকাশনটা একদম লজিক্যাল ওয়েতে কম্পারিটিভ অ্যানালাইসিসের সাথে ডিসকাশনটা করা হয়েছে কিনা, যে প্রবলেম নিয়ে গবেষণা করা হয়েছে এই প্রবলেমের যে ইস্যু, যে আউটকাম, প্রত্যেকটা আউটকামকে সমসাময়িক রিলেটেড এরকম ইস্যুগুলোর সাথে কম্পেয়ার করে একটা লজিক্যাল এভিডেন্স সে দাঁড় করালো কিনা, লজিক্যাল এভিডেন্স সে দাঁড় করালো কিনা, এবং এরকম লজিক্যালি বেশ ইনফরমেশন দিয়ে দিয়ে সে পুরো একটা কম্পারিটিভ অ্যানালাইসিস সে করে ডিসকাশনটা সে ডেকোরেট করেছে কিনা, এটা কিন্তু দেখে এডিটর, রিভিউয়ার এটা দেখবে। কোন সায়েন্টিস্ট, কোন গবেষক যখন একটা পেপার পড়তে যায়, একটা পেপারের পরে যখন আগ্রহ পায়, তখন সে প্রথমে অ্যাবস্ট্রাক্ট দেখে সরাসরি ডিসকাশনে চলে যায়। ভিতরে কি আছে না সেটা অনেকে দেখার চেষ্টাও করে না, কারণ অনেকের অত সময় নেই, সরাসরি ডিসকাশনে আছে। তো ডিসকাশনে যদি এরকম খুব সবকিছু যদি একদম ইলাবোরেটলি লজিক্যাল ওয়েতে যদি কম্পারেটিভলি যদি ডিসকাস করা থাকে, এক্সপ্লেইন করা থাকে, তাহলে গবেষক, অন্য কোনো গবেষক বা অন্য এডিটর বা রিভিউয়ার পড়তে আরাম পাবে, সে পড়ে স্যাটিসফাইড হবে, শান্তি পাবে, এবং এতে করে পেপারের অ্যাকসেপ্টেন্সটা বহুগুণে বেড়ে যাবে। আমি নিজের এক্সপিরিয়েন্স দিয়ে যদি বলি, আমার শুরুতে এমন এমন জায়গায় আমার কিছু পেপার রিজেক্টেড হয়েছে যেগুলা কিনা অনলি ফর ডিসকাশন। আমার একদম শুরুর দিকের কথা বলতেছি, যখন আমি কাজ করা স্টার্ট করেছি স্যারদের সাথে, স্যারদের ল্যাবে আমি যখন কাজ করতাম, যখন এরকম প্রজেক্ট যখন হ্যান্ডেল করতাম, তো বেশ কিছু কাজ নিজে নিজে লেখে, স্যারদের পরামর্শ নিয়ে নিজে নিজে লেখে যখন আমি বেশ ভালো ভালো জায়গায় সাবমিট করছি, কিন্তু কিছুদিন পরে কিছু কারেকশন ওরা দেয়। এই কারেকশনের মধ্যে দেখা যায় যে হয়তো এমন এমন কারেকশন থাকে যেগুলা কিনা আমি কনসিডারই করি না শুরুতে, ঠিক আছে। শুরুতে যেগুলো আমার কনসিডারেশনে ছিল না, অথচ যেগুলো কনসিডার করা উচিত ছিল, এক্সপিরিয়েন্স হয়ে গেছে আসলে কাজ করতে করতে, যেটা এক্সপিরিয়েন্স হয় আর কি। এবং এমন এমন ভালো ভালো কাজ, অনেক ভালো কাজ, অনেক ভালো ওয়েট লেভেলের কাজ, যেগুলো কিনা হিউম্যান ব্লাড স্যাম্পল অ্যাপ্লাই করে আমি এরকম কোন সফিস্টিকেটেড কোন রেয়ার কোন ডিজিজের উপরে আমি কাজ করেছি, ফার্মাকোলজিক্যাল এক্সপেরিমেন্ট হয়তো করেছি, অনেক ভালো কাজ, আমি বুঝতেছি যে কাজটা অনেক ভালো, এবং এরকম হুপ নিয়ে আমি কাজটা লিখে সাবমিট করেছি। বাট ডিসকাশনটা সামহাও যেভাবে ডেকোরেট করা দরকার ছিল, যেভাবে কম্পারিটিভ ওয়েতে খুব এক্সটেন্সিভলি যে লেখা দরকার ছিল, হয়তো বা ওরকম ছিল না, বিদায় ব্যাপারটা 7-8 দিন পরে রিজেক্ট করে দিয়েছে। এবং ওরা মেনশন করে দেয়, ভালো ভালো জার্নাল ওলারা কিন্তু মেনশন করে দেয় যে কি কারণে এই পেপারটা রিজেক্ট করা হলো। তো কারণ একটাই বলে দেওয়া আছে, তোমার কাজটা অনেক ভালো, অনেক ইয়া করলো, কি বলে অ্যাপ্রিশিয়েট করলো, অ্যাপ্রিশিয়েট করার পরে শেষে একটা বাস দিয়ে দিল যে এটা শুধুমাত্র ডিসকাশনের এরকম খুব ডিসকাশনটা খুব লজিক্যাল ওয়েতে খুব কম্পারেটিভলি ডিসকাশনটা করা হয় নাই, যার কারণে আমি তোমার পেপারটা আমরা অ্যাকসেপ্ট করতে পারতেছি না।
এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স, শুরুর দিকের এক্সপেরিয়েন্স। তো এটা এই জন্যই বললাম, ডিসকাশনের গুরুত্ব বোঝাতে গিয়ে বললাম। তো যে কোনো কাজের মানে আসল চেহারা একদম ভালোভাবে ঢালাওভাবে একদম এক্সটেন্সিভ ওয়েতে লজিক্যাল ওয়েতে কম্পারেটিভলি এক্সপ্লেন করার জায়গা হচ্ছে ডিসকাশন। সো ইউ হ্যাভ টু ডু দ্যাট। এটা তোমাদের করতে হবে যদি তোমরা এরকম সায়েন্টিফিক আর্টিকেল লিখতে চাও, ঠিক আছে? কিছু ড্রব্যাক আছে, যে ড্রব্যাক গুলোর ব্যাপারে আমাদের অ্যাওয়ার হওয়া দরকার। এগুলো আসলে হয়তো তোমরা বুঝতে গেছো, অনেক আলোচনায় চলে আসছে। আসলে অনেক টাইম হয়ে গেছে, অত বেশি টাইম আসলে বিরক্তির কারণ হবে হয়তো অনেকের কাছে। এটা এখানে বেশি কিছু নাই। যেমন দেখা যাচ্ছে যে আনস্পেসিফিক এক্সপ্রেশন সাচ এজ হায়ার টেম্পারেচার এট এ লো রেট, মানে ওই যেটা বললাম যে আনস্পেসিফিক এক্সপ্রেশন থাকা যাবে না। সাডেন ইন্ট্রোডাকশন অফ নিউ টার্ম অর আইডিয়াস, হুট করে আলোচনা করতে করতে এমন কোন নতুন আইডিয়া অর টার্ম নিয়ে আসা যেটা কিনা খুবই সাডেন, হঠাৎ করে, যেটার ব্যাপারে আমি আগে আলোচনা করি নাই। এরকম নতুন কোনো কিছু যদি আমি আমার ম্যানুস্ক্রিপ্টের মধ্যে ইনক্লুড করি, তাহলে ম্যানুস্ক্রিপ্ট তার জন্য এটা একটা ড্রব্যাক হিসেবে কাজ করবে, ম্যানুস্ক্রিপ্টের ডিমেরিট একটা। ঠিক আছে, এই পয়েন্টগুলো আসলে মাথায় রাখতে হবে। বিষয় হচ্ছে সেটাই। সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজেস, আমি ম্যানুস্ক্রিপ্ট লিখতে গিয়ে কোন টেন্স, আমি কোন জায়গায় কোন পয়েন্ট লিখতে গিয়ে আমি কোন টেন্স ইউজ করব। যেমন প্রেজেন্ট টেন্স ফর নন ফ্যাক্ট এন্ড হাইপোথিসিস লিখতে গিয়ে আমাকে প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে। এক্সপেরিমেন্ট ইউ হ্যাভ কন্ডাক্টেড, এক্সপেরিমেন্টের কথা লিখতে গিয়ে আমাকে পাস্ট টেন্স ইউজ করতে হবে। Past tense when you describe the result of an experiment, একটা এক্সপেরিমেন্টের রেজাল্ট ডেসক্রাইব করতে আমার পাস্ট টেন্স ইউজ করতে হবে। এগুলো হচ্ছে তোমার টেন্সের ব্যাপার, টেন্সের নিয়ম, কোন টেন্স ইউজ করা যাবে। একটা সামারি, কনক্লুশন একটা সামারি এখানে আছে। এভাবে এটা এখানে কি আছে সেটা মুখ্য বিষয় না, বাকি হচ্ছে যে একটা সামারির একটা শেকেল বা চেহারা, সরি কনক্লুশন একটা শেকেল বা চেহারা। কনক্লুশনটা এভাবে হয়, সামারি আকারে হয়। ঠিক আছে, এখন কনক্লুশনে কি কি থাকতে পারে দেখো। কনক্লুশনে হচ্ছে যে কনক্লুশনে মেজর কিছু বিষয় আমাকে দিতে হবে। কনক্লুশনে টেল হাউ ইউর ওয়ার্ক অ্যাডভান্সেস দ্য ফিল্ড ফ্রম দ্য প্রেজেন্ট স্টেট অফ নলেজ, যে আমি যে ফিল্ড নিয়ে ফিল্ডের উপর যে আমি গবেষণা করেছি, এটার যে নলেজ এখানে অ্যাডভান্সেস করতেছি কিনা। আমার এই যে গবেষণার লব্ধ যে জ্ঞান, এই জ্ঞানটা এক্সিস্টিং জ্ঞানের সাথে মানে কি বলে এড হচ্ছে কিনা, এই জ্ঞানটাকে অ্যাডভান্স করতেছে কিনা। ঠিক আছে, কনক্লুশনের মধ্যে এরকম একটা এক্সপ্রেশন থাকবে যে হ্যাঁ, উইদাউট ক্লিয়ার কনক্লুশন রিভিউয়ার এন্ড রিডার উইল ফাইন্ড ইট ডিফিকাল্ট টু জাজ দ্য ওয়ার্ক ওয়েদার অর নট ইট মেরিট পাবলিকেশন ইন দ্য জার্নাল। যাই হোক, এখানে ক্লিয়ার একটা কনক্লুশনটা খুবই ক্লিয়ার হতে হবে। ঠিক আছে, এখানে হচ্ছে যে তোমার এই যে কাজটা করা হলো, এই কাজের একটা হালকা ব্রিফ এটাই যে আমার এই কাজের মাধ্যমে এরকম আউটকাম আমরা পেয়েছি, যেটা কিনা ডেফিনেটলি এক্সিস্টিং নলেজকে অ্যাডভান্স করবে। ঠিক আছে, অ্যাডভান্স করবে। এবং এর সাথে সাথে এটাও বলতে হবে যে কিছু বিষয় সাজেস্ট করতে হবে, রিকমেন্ডেশন করতে হবে যে হ্যাঁ, যদি এখানে এরকম বিষয়গুলো যদি ইনক্লুড করা যায় ইন ফিউচারে, তাহলে এরকম আরো কিছু গবেষণা করার স্কোপ থেকে যায়, এরকম কিছু রিকমেন্ডেশন করতে হবে, ফ্রুটফুল কিছু রিকমেন্ডেশন। ঠিক আছে, কনক্লুশন সেটা করতে হবে ম্যান্ডেটরি। ডু নট রিপিট দ্য অ্যাবস্ট্রাক্টে আমি কনক্লুশনকে সামারি মনে করে এখানে আমি অ্যাবস্ট্রাক্টের ইনফরমেশনকে আমি এখানে রিপিট করতে পারবো না। ঠিক আছে, প্রোভাইড এ ক্লিয়ার সায়েন্টিফিক জাস্টিফিকেশন, ওই যেটা বললাম, একটা ক্লিয়ার কাট সায়েন্টিফিক জাস্টিফিকেশন থাকতে হবে। ঠিক আছে, ক্লিয়ার কাট সায়েন্টিফিক জাস্টিফিকেশন গেল। অ্যাকনলেজমেন্ট যেটা আমি আগেও একটু আলোচনা করেছি, অ্যাকনলেজমেন্ট হচ্ছে এই টোটাল ম্যানুস্ক্রিপ্টে বা টোটাল প্রজেক্ট হ্যান্ডেল করতে গিয়ে যাদের ভূমিকা ছিল, যারা বিভিন্নভাবে হেল্প করেছে, যেমন অ্যাডভাইজার, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, হয়তো অন্য একটা জায়গা থেকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট পেয়েছি, ওই অর্গানাইজেশনকে বা ওই ব্যক্তিকে অ্যাকনলেজ করা, প্রুফ রিডারকে অ্যাকনলেজ করা, এরকম প্রতিষ্ঠানকে অ্যাকনলেজ করা। ঠিক আছে, অ্যাকনলেজমেন্ট। আর রেফারেন্সের উপরে আমাদের আলাদা একটা টপিক বা আলাদা একটা লেকচারই আছে। সো ওই লেকচারের রেফারেন্সের ব্যাপারে তোমরা ব্যাপক আলোচনা শুনবা ইনশাআল্লাহ। তো রেফারেন্সের জন্য এতটুকু জেনে রাখো যে ম্যানুস্ক্রিপ্টের মধ্যে যে ইনফরমেশনগুলো আমরা বিভিন্ন সোর্স থেকে যে ইনফরমেশনগুলো নিয়েছি, প্রত্যেকটা সোর্সের রেফারেন্স থাকতে হবে, ডেফিনেটলি থাকতে হবে। ঠিক আছে, আমি যে ডিসকাশন যা মেথোডোলজির মধ্যে যে ইনফরমেশনগুলো গ্যাদার করেছি, প্রত্যেকটা ইনফরমেশনের রেফারেন্স থাকতেই হবে।
টেক্সটের মধ্যে সাইটেশন থাকতে হবে রেফারেন্সের নাম্বারিং দিয়ে, এবং রেফারেন্সের আলাদা একটা কলাম করে ওখানে নাম্বার দিয়ে দিয়ে রেফারেন্সগুলো মেনশন করতে হবে। ঠিক আছে, আপাতত রেফারেন্স এতটুকুই জেনে রাখো। রেফারেন্স কিভাবে লেখে কোন স্টাইল ফলো করতে হয় সেটা আমাদের সামনে টপিক আছে, আলোচনা আছে, আলাদা লেকচার আছে, ওই লেকচারে তোমরা জানতে পারবা ইনশাআল্লাহ। এটা রেফারেন্সের স্টাইল, হার্ভার্ড স্টাইল, বিভিন্ন স্টাইল আছে। যেমন এখন আসি আমরা যে আমি আর বেশি টাইম নেব না, 5-10 মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, কারণ বেসিক যে বিষয়গুলো ছিল এগুলো আমি অলরেডি আলোচনা করে ফেলেছি। ঠিক আছে, এখন আসি যে স্ট্রাকচার অফ রিসার্চ প্রপোজাল। একটা রিসার্চ প্রপোজাল আমি কিভাবে ডেকোরেট করব, কোন কোন পয়েন্টগুলো আমি রিসার্চ প্রপোজালে রাখবো। অনেক সময় হয় যে যে কোনো সায়েন্টিস্ট বা কোনো গবেষক, কোন একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন, কোন একটা সংস্থা যারা কিনা এরকম সার্কুলার করে ফান্ডিং করা, তো ওখানে কিন্তু প্রপোজাল সাবমিট করতে হয়। তাহলে একটা টোটাল প্রপোজালের কি কি পয়েন্ট থাকতে পারে, পার্ট অর সেকশন থাকতে পারে, এগুলো জানা দরকার। প্রপোজালের কি থাকবে, এটা টাইটেল, একটা টাইটেল পেজ থাকবে, প্রপোজালের টাইটেল থাকবে, ঠিক আছে, ইন্ট্রোডাকশন থাকবে, ছোট্ট একটা ইন্ট্রোডাকশন থাকবে, লিটারেচার রিভিউ থাকবে, হ্যাঁ, রিসার্চ ডিজাইন এন্ড মেথড, একটা মেথোডোলজি সেকশন থাকবে, মেথড ম্যাটেরিয়ালস, কোন কোন মেথড ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করে আমি আমার এই কাজটা সম্পন্ন করার প্ল্যান করতেছি, এরকম একটা মেথোডোলজি থাকবে। ইমপ্লিকেশন এন্ড কন্ট্রিবিউশন টু নলেজ, এবং এই কাজের মাধ্যমে যে আউটকাম পাবো সেটা কন্ট্রিবিউশন করতেছি কিনা নলেজে, আমার এই যে সায়েন্টিফিক সোসাইটিতে এটার কিরকম কন্ট্রিবিউশন থাকবে। রিসার্চ শিডিউল, এটা রিসার্চের শিডিউল থাকবে, যেটা শিডিউল বলি আমরা বাংলায়। ঠিক আছে, মানে এটাকে বলা হয় টাইম ফ্রেম, এটাকে টাইম ফ্রেমে বলে যে আমি কখন কোন পার্টটা কোন সময় সম্পাদন করব, লিটারেচার রিভিউ কখন করব, মূল কাজটা কখন করব, এক্সপেরিমেন্ট আউটকামটা কখন বের করব, রেজাল্ট কখন, টোটাল একটা টাইম ফ্রেম থাকবে প্রপোজালের মধ্যে, টোটাল একটা টাইম ফ্রেম দেওয়া থাকবে চার্ট আকারে। তারপর বাজেট থাকবে, খরচের একটা খাত, এখানে কোন কোন খাতে কিরকম কিরকম খরচ হতে পারে, আনুমানিক একটা বাজেট এখানে থাকবে, অ্যাপ্রক্সিমেট। তারপর রেফারেন্স লিস্ট অর বিবলিওগ্রাফিক রেফারেন্স থাকবে, যে এখানে যে আমি মেথোডোলজি ইনক্লুড করলাম, যে এখানে কিছু ইনফরমেশন আনতে হতে পারে, লিটারেচার রিভিউ, এই রিলেটেড কিছু কিছু জায়গায় হয়তো আমাকে রেফারেন্স, আমি হয়তো বিভিন্ন সোর্স থেকে হয়তো ইনফরমেশনগুলো নিয়েছি, এগুলাকে রেফারেন্স হিসেবে শো করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার রিসার্চ প্রপোজালের একটা স্ট্রাকচার, এভাবে রিসার্চ প্রপোজাল ডেকোরেট করতে হয়। তারপর তারপর আসি আমরা, আগে একটু মুছি। আচ্ছা, ডিফারেন্ট টাইপস অফ প্রেজেন্টেশন, এই যে প্রেজেন্টেশন দিচ্ছে, এগুলো হচ্ছে বিভিন্ন রকম প্রেজেন্টেশন। একটা সায়েন্টিফিক গবেষণা অডিয়েন্সের সামনে প্রেজেন্টেশন দিচ্ছে, এই যে প্রেজেন্টেশন দিচ্ছে, এটা জাস্ট একটা ফিগার আমি দেখালাম আর কি। ওরাল প্রেজেন্টেশন, দেখবা তোমরা যখন কোনো একটা সেমিনার, সায়েন্টিফিক সেমিনার বা সায়েন্টিফিক কনফারেন্সে যখন অ্যাটেন্ড করতে চাবা, তখন দেখা যায় যে ওখানে ওরা ইনভাইট করে যে কনফারেন্স পেপার বা ওরাল প্রেজেন্টেশনের একটা সেকশন থাকে, যে কোনো একজন সায়েন্টিস্ট বা গবেষক চাইলে তার কাজকে সে প্রেজেন্ট করতে পারবে। ওরাল প্রেজেন্টেশন মানে হচ্ছে সে বলবে, সে স্পিকার হবে, এখানে তার কাজটাকে সে স্পিক করবে, অডিয়েন্সকে সে সামনে রেখে বলবে। ঠিক আছে, আর হচ্ছে পোস্টার প্রেজেন্টেশন মানে হচ্ছে এরকম একটা পোস্টার করে সে বলবে। যাই পোস্টার প্রেজেন্টেশন আসতেছি, প্রথমে আমি ওরাল প্রেজেন্টেশনটা বলি। ওরাল প্রেজেন্টেশন কাজের একটা মোটামুটি তার কাজে একটা সামারি করে সে একটা প্রেজেন্টেশন দিবে, ওয়ান কাইন্ড অফ প্রেজেন্টেশন, যেটা কিনা হচ্ছে একটা সায়েন্টিফিক কনফারেন্সে আমি অডিয়েন্সের সামনে প্রেজেন্টেশন দিচ্ছি মৌখিকভাবে। ইন্টারনাল সেমিনার আর ফর শেয়ারিং ইউর রিসার্চ ওয়ার্ক উইথ আদার সায়েন্টিস্ট, ওই যে বিভিন্ন সায়েন্টিস্টের সামনে এরকম গবেষণাপত্র বা গবেষণার কাজ শেয়ার করা, বলা। ঠিক আছে, এই এরকম ভাবে যে দেখো এখানে বলতেছে যে দেখো এই মানুষটা ওরাল প্রেজেন্টেশন দিচ্ছে, এটা ওরাল প্রেজেন্টেশন দিচ্ছে, এটাও ওরাল প্রেজেন্টেশন দিচ্ছে। ঠিক আছে, এখানে সে শুরু করতেছে স্লাইডে আর নিজে মুখোমুখি সেগুলো বলতেছে, সে স্পিক করতেছে, এখানে স্পিকিং। ঠিক আছে, এটা হচ্ছে ওরাল প্রেজেন্টেশন, নিজের কাজগুলোকে সে খুব মানে সিস্টেমিক ওয়েতে প্রেজেন্ট করা অডিয়েন্সের সামনে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছে ওরাল প্রেজেন্টেশন। তো ওরাল প্রেজেন্টেশনে আসলে যেটা করতে হয়, ভালো একটা ওরাল প্রেজেন্টেশনে খুব দরকার যেটা, সেটা হচ্ছে তোমার
আই কন্টাক্ট মেনটেন করতে, এমন না যে আমি মুখস্থ করে গেলাম কোনো কিছু মুখস্থ আমি চোখ বন্ধ করে বমি করে দিয়ে চলে আসলাম, বিষয়টা কিন্তু এরকম না। এখানে তোমার আই কন্টাক্ট ঠিক রাখতে হবে এবং অডিয়েন্সের সাথে তোমার এক্সপ্রেশন ঠিক রাখতে হবে, সেগুলা কিপিং ইউর স্লাইড সিম্পল, সিম্পলি স্লাইড গুলাকে প্রেজেন্ট করতে হবে, নোয়িং ইউর অডিয়েন্সকে তুমি জানাও, ঠিক আছে। মেকিং আই কন্টাক্ট মেক করো সবসময়, আই কন্টাক্ট। যেমন তুমি বলতেছো কেউ যদি অডিয়েন্সকে সে প্রেজেন্ট করতেছে বাট অডিয়েন্সের দিকে না তাকিয়ে সে আসমানে তাকিয়ে আছে বা অন্যদিকে তাকিয়ে আছে বা ফ্যানের দিকে তাকিয়ে আছে, ঠিক আছে, অন্য কোথাও তাকিয়ে আছে, এভাবে হলে হবে না, আই কন্টাক্ট মেনটেন করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে কথা, ডু নট রিড ফ্রম দ্য স্লাইড থেকে না বলা, এটা আসলে অড দেখায়, মানে স্লাইড আমি একটা পর একটা স্লাইড করতেছি, স্লাইড থেকে দেখে দেখে আমি রিডিং করার মতো করে পড়তেছি, বিষয়টা এরকম যেন না হয়। ওরাল প্রেজেন্টেশন মানে হচ্ছে যে স্লাইডে যাই থাক না কেন, স্লাইডে হয়তো বুলেট পয়েন্ট থাকবে বাট এগুলোর এক্সপ্লেনেশন সে মৌখিকভাবে দিবে, স্পিকিং করবে, ঠিক আছে, এরকম। এটার এক্সপিরিয়েন্স ছিল তোমাদের অনেক আগে হয়ে গেছে, তোমরা যারা হচ্ছে যে ইউনিভার্সিটিতে বিভিন্ন লেভেলে পড়াশোনা করতেছো, হয়তো ক্লাসে এরকম প্রেজেন্টেশন দেওয়া লাগে ছাত্রদের সামনে, তো এরকম ওয়ান কাইন্ড অফ প্রেজেন্টেশন হতে পারে, এটা সায়েন্টিফিক ওয়ার্ক প্রেজেন্টেশন, ঠিক আছে, এরকম, এটা তেমন জটিল কোনো কিছু না। আর এটা হচ্ছে পোস্টার প্রেজেন্টেশন, অনেকে যারা ফাঁকিবাজ টাইপের স্টুডেন্ট তারা পোস্টার প্রেজেন্টেশনটা চুজ করে, কারণ অডিয়েন্সের সামনে কথা বলা, সায়েন্টিস্টদের সামনে কথা বলা এটা সাহসের ব্যাপার, এরকম সাহস কেউ করতে পারে না দেখে অনেকে পোস্টার প্রেজেন্টেশন করে, জাস্ট পোস্টার সে ডেকোরেট করবে, পোস্টারটা নির্দিষ্ট জায়গায় সে পিন দিয়ে আটকে দিবে, এবং যখন এরকম ইভালুয়েটর বা রিভিউয়ার যখন আসবে এগুলো চেক করার জন্য, প্রফেসর যখন আসবে তখন সে মোটামুটি বলার চেষ্টা করবে, এভাবে হলে হয় পোস্টার প্রেজেন্টেশন। এটা হচ্ছে আমার একটা পোস্টার প্রেজেন্টেশন, এই যে এটা আমার পোস্টার প্রেজেন্টেশন, যেটা কিনা থাইল্যান্ডের একটা ন্যাশনাল কনফারেন্সে প্রেজেন্ট করা হয়েছিল এবং ফরচুনেটলি ওখানে বেস্ট পোস্টার অ্যাওয়ার্ড পেয়েছিলাম আর কি। এটা হচ্ছে এই জন্য আমি এটা এই জন্য রাখছি যে এটা যেহেতু বেস্ট পোস্টার অ্যাওয়ার্ড পাইছে ইন্টারন্যাশনাল একটা কনফারেন্সে, সো হোয়াই নট আমি এটা কেন শেয়ার করবো না তোমাদের সামনে। তো এভাবেই পোস্টার ডেকোরেট করতে হয় আমার কাছে মনে হয়েছে, যেহেতু এটা বেস্ট একটা পোস্টার আমার, এভাবে পোস্টারে এই পয়েন্টগুলো থাকবে, খুব ব্রিফলি থাকবে, ইন্ট্রোডাকশন, পারপাস অফ দ্য স্টাডি, সিগনিফিকেন্স অফ দ্য স্টাডি, মেথড, ডিসকাশন, তারপর হচ্ছে রেজাল্টটাকে খুব সুন্দর করে এখানে ফোকাস করা হয়েছে, এমন না যে হিজিবিজি, কিছু কিছু বিষয় আছে যেগুলো একদম ফোকাস করতে হবে ভালোভাবে। ইভালুয়েটর বা রিভিউয়ার বা প্রফেসর এসেই কিন্তু রেজাল্টে চোখ রাখবে, রেজাল্ট কিন্তু যদি হিজিবিজি হয় বা যদি বুঝতে অসুবিধা হয়, অস্পষ্ট হয়, তাহলে কিন্তু সে আগ্রহ হারাবে, রেজাল্টে কিন্তু চোখ রাখবে। তো রেজাল্ট খুব সুন্দরভাবে ডেকোরেট করতে হবে, একটা কনক্লুশন থাকবে, ঠিক আছে। এটাই হচ্ছে আসলে অ্যাকচুয়াল একটা পোস্টার প্রেজেন্টেশনের একটা ফরম্যাট, এভাবে পোস্টার প্রেজেন্টেশন করতে হয়। আমরা পরবর্তী স্লাইডে যাই। থিসিস বা ডিসার্টেশন যেটাকে আমরা বলি, থিসিস ওয়ার্ক, তোমরা যারা হয়তো অনার্স কমপ্লিট করে ফেলেছো, তোমরা থিসিস ওয়ার্ক হয়তো করেছো, যারা মাস্টার্স তারা তো আরো বেশি অ্যাডভান্স, যারা হয়তো সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আছো, তো সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের স্টুডেন্ট যারা, তারা হয়তো এক্সপিরিয়েন্স করবে ইন ফিউচারে, ঠিক আছে। থিসিস ওয়ার্ক আমি যেগুলা এতক্ষণ ধরে আলোচনা করলাম, যেগুলো আমাদের পূর্বে আলোচনায় ছিল বিভিন্ন লেকচারে, থিসিস ওয়ার্ক হচ্ছে একটা সায়েন্টিফিক একটা প্রজেক্ট হ্যান্ডেল করা, ঠিক আছে, একটা গবেষণার কাজ হ্যান্ডেল করা, এই গবেষণার কাজটাকে সুন্দরভাবে উপস্থাপন করে বুক বাইন্ডিং করে, সেটা আমরা বলি যে এই ডকুমেন্ট আমরা পাবো, যে বুক যেটা সাবমিট করা হবে ডিপার্টমেন্টে বা অথরিটি বা প্রতিষ্ঠানকে, এটাকে বলা হয় থিসিস পেপার। থিসিস ওয়ার্কে হচ্ছে যে আমি প্রথমেই যে সায়েন্টিফিক আর্টিকেলের যে পার্ট বা সেকশন গুলো শুরু করেছি, প্রত্যেকটা পার্টের তোমার হচ্ছে যে একদম এক্সটেন্সিভ ইলাবোরেশন থাকবে, যে সায়েন্টিফিক ওয়ার্ক বা যে প্রজেক্ট ওয়ার্কটা করা হয়েছে, এই প্রজেক্ট ওয়ার্কের একটা টোটাল ব্রিফ, একদম পুঙ্খানুপুঙ্খ বর্ণনা, প্রত্যেকটা পয়েন্টের একদম কমপ্লিট ডেসক্রিপশন নিয়ে যখন একটা পেপার ডেকোরেট করা হবে, একটা লেখা যখন ডেকোরেট করা হবে এবং সেটাকে যখন এরকম করে যখন আমরা বুক বাইন্ডিং করব, এটার নাম হয়ে যাবে তখন থিসিস পেপার, ঠিক আছে, থিসিস পেপার। এখানে কিছু বিষয় হয়তো এক্সট্রা থাকে, যে প্রথমে একটা কিছু সূচিপত্র থাকবে, যেটা হচ্ছে কন্টেন্ট বলি আমরা, সূচিপত্র, তারপর অ্যাকনোলেজমেন্ট, তারপর এটা সেটা আর কিছু ব্যাপার থাকে, দুই একটা পেজ হয়তো এক্সট্রা অ্যাড করতে হয় ইনস্টিটিউশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এই হচ্ছে থিসিসের মোটামুটি বর্ণনা, এটা হয়তো এক্সপেরিয়েন্স করবো ইন ফিউচারে। এখানে কিছু রেফারেন্স, এই সমস্ত ইনফরমেশন গুলো বা স্লাইড গুলো যে সমস্ত জায়গা বা সোর্স থেকে আমরা কালেক্ট করেছি, গ্যাদার করেছি, রেফারেন্স কিছু এখানে মেনশন করা আছে, এই হচ্ছে ব্যাপার।